একান্ত নিঃসঙ্গতা। খুশনুর। আজকের রাতটা অন্য সব রাতের চেয়ে আলাদা, একেবারেই যাকে বলে অন্যরকম। এ রাতের তুলনায় রাত, তবু বলতে ইচ্ছে করছে এ রাত কত সুন্দর, স্বপ্নময়, মধুর প্রত্যাশার। এ রাত কবিগুরুর কোনো কবিতা, নজরুলের কোনো গান, অথবা সুকান্তের অব্যক্ত প্রেমপত্র। আর কি বলা যেতে পারে? এ রাত নিয়ে খোলা জানালা দিয়ে কতটুকু বা দেখা যায়? তবু যত দূর দেখা যায়, খুব বেশি না হলেও একেবারেই কম না। খোলা মাঠে দাঁড়িয়ে দেখা আকাশের পরিমাপ না হলেও জানালার বাইরের আকাশটা খুব ছোট নয়, আর গ্রিলের খুব কাছে মুখটা বাড়ালে বাড়তি কম দেখা যায় না। ধবধবে দুধ সাদা চাঁদ উছলে পড়ছে সুনীল আকাশ থেকে সরাসরি সবুজ প্রকৃতির ছুঁয়ে গেরুয়া মাটিতে। ঝকমকে জোনাকের জলা নেবা খেলা ঝোপঝাড়ে। পাহাড়ি নদীটা একে বেঁকে ছলছলিয়ে চলছে পাথুরে পথ ধরে। এজন্য দস্যি কোনো ছেলে বাঁশি বাজিয়ে মন মাতাল করে নিমেষে আড়াল হয়ে হৃদয় জুড়ে থাকার মতো। বনফুলেরা গলাগলি করে দুলছে যেন সই পাতানো মেলা। বাতাসে গানের গুঞ্জন, পাতায় লতায় জানাজানি কানাকানি, দূরে কোথাও ঝিঝির ডাক। হঠাৎ হঠাৎ তক্ষক সাপের মোহর্মোহ হুঁশিয়ারি। কান পেতে শুনলে আরো দূর থেকে ভেসে আসে ঢোল মাদলের শব্দে অন্যরকম গানের আওয়াজ। বুকের ভেতরটা কেমন করে ওঠে, হিস হিস করে। রাতের পর্দা ঠেলে দ্রুত গতিতে কোনো রেলগাড়ি দুর্দারভাবে চলে যাচ্ছে পাহাড়ি এলাকা। ঝলমল করছে চাঁদের আলোয়, গাছপালায় ভরা এ অঞ্চল চাঁদহীন। রাতে সন্ধ্যা নামার আগেই ভুতুড়ে অন্ধকারে ছেয়ে যায়। আজ তেমন ভয় লাগছে না, ইচ্ছে করছে এমন রাতে বাইরে যেয়ে খোলা প্রান্তরে বসে আকাশ প্রকৃতি দেখি। আর কি, আর তার সাথে কথা না বলেও চোখে চোখে কথা বলি। হাতে হাত রেখে চোখে চোখ রেখে এ রাত কাটিয়ে দেওয়া যায় তো। মনে মনে কত কি কাছে টানা যায়। বাস্তবে যা অনেক দূরে, শুধু নয় মিথ্যে এবং অবান্তর। মনে মনে মন ছুঁয়ে বলা যায়, মনে করি তুমি আমি চলে গেছি। আরও কত কি মনে পড়ে যায়। আর একটি চিল্ড বিয়ার খুলে গ্লাসে ঢেলে ঢালে ইমতিয়াজ চৌধুরী ওরফে তাজ। মায়ের আদরে ছেলে তাজ নিজের নামটা নিজেই উচ্চারণ করে স্মিত হেসে বিড়বিড় করে বলে, হাউ আর ইউ তাজ। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে উপচানো রূপ দেখছে মুগ্ধ নয়নে তাজ। নিজেই ভাবছে এখানে এসে প্রায় 1 বছর পার হচ্ছে, সে তো কখনো এখানে বসেনি বা দাঁড়ায়নি। কখন পূর্ণিমা, কখন অমাবস্যা, কিছুই সে দেখেনি বা প্রয়োজন বোধ করেনি। এখানে শহুরে মেকি আলোকসজ্জা নেই বহুতল ভবন বা আধুনিক দালান অফিস। প্রথম পথঘাট, কোনো আলোকসজ্জা নেই বহুতল ভবন বা আধুনিক দালান অফিস, পথঘাট, পার্ক, বিদ্যুৎ, আরও কত কি। দিনে কখনো প্রখর রোদ, কখনো মেঘালয়। এ অঞ্চলে যেন শিল্পীর নীরব শৈল্পিক ভূমি। ছোট ছোট পাতা, বাঁশ বা কাঠের নিচু ঘরবাড়ি। পাহাড়ি নদীর মতো পাহাড়ি মেয়েদের ব্যস্ত দিন। পাহাড়ি নারী পুরুষ সবাই কর্মঠ। মাঝে মধ্যে ওদের আচার অনুষ্ঠান হয়, নাচ গানে রাত হয় উত্তাল সাগর। ছোট ছেলে মেয়েরা ওই খরস্রোতা নদীতে সাঁতার কাটে, তীর ধনুক মারা শেখে, শিকার করে। যাই হোক, কোনোটাই নতুন কিছু নয়। সন্ধ্যায় প্রদীপ জ্বলা ঘরে, খাওয়া দাওয়া, তারপর ঘুম। রাত 8টার পর পূর্বাঞ্চল যেন ঘুমপুরি। ভয় না লাগার কোনো কারণ নেই।
খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে বাবু, খেয়ে নাও। আজ সন্ধি পরে পায় মৃদুলার কথায়। মৃদুলা, কি ভাবো অতক্ষণ বাবু? তোমার কি মন ভালো লাগে না? তাজ, মন ভালো। মৃদুলা, খেয়ে নাও, সব ঠান্ডা হয়ে যাবে। তাজ এক দৃষ্টিতে চেয়ে থাকে মৃদুলার দিকে। মাঝারি গড়নের মাজা শরীরে ভরন্ত রূপ লাবণ্য আর মাথা ভরা চুল, কত রকম গয়না পরা মাথায়, হাতে ফুল, কোমরে বিছা, পায়ে মল, চোখে কাজল, কপালে টিপ, লাল কাটা পার, সবুজ ব্লাউজ পরা মৃদুলা যেন এক্ষুনি নাচবে এমন ভঙ্গিতে বসলো ধপাস করে। অন্যদিকে চেয়ে বলতে লাগলো, বাবু, এখানে দেখার মতো কিছু নাই। শুনছি এ অঞ্চলে আগে হাতি, ঘোড়া, হরিণ, বাঘ ছিল। এখানে নাকি এক রাজার কুমার এসে সর্দারের মেয়েকে বিয়ে করতে চায়। তাকে জ্বালিয়ে মেরে ফেলেছে সর্দার। সেই শোক সামলাতে পারেনি সর্দারের মেয়ে মহান্তা। জানো বাবু, মহান্তা কি করলো এই দুঃখে? ওই যে দূরে পাহাড় দেখছো না, কেমন নীল রঙা? ওই পাহাড়ে যেয়ে এমন পূর্ণিমা রাতে চাঁদকে সাক্ষী রেখে পাহাড় থেকে লাফ দিয়ে মরে যায়। তার দেহ পাওয়া যায়নি। শোনা যায় এই নদী তাকে মায়ের আদরে বুকে টেনে নেয়। তাই এই নদীতে বছর বছর একটা করে কুমারী দিতে হয়। তাজ, কুমারী দিতে হয় কেন? তার মানে? মৃদুলা, ভোগ দিতে হয় নদীকে, না দিলে ক্ষতি আছে। তাজ, কি ক্ষতি? মৃদুলা, ফসল নষ্ট হয়, নদী শুকায়, মাছ কম হয়, আরও কত কি। তাজ, তুমি এসব বিশ্বাস করো? মৃদুলা, না, কেন? এ তো গেল বছর ফসল হয়নি, মাছও কম, আবার বর্ষা হলো খুব, কারণ ওই নদী অসন্তোষ হয়ে কোনো কুমারী নিল না। কি জানি কি ভুল, কি অন্যায় কে করলো? তাজ, এসব ঠিক না। তুমি জানো না বাবু, এসব ঠিক। এই নয়নের দিব্যি করে বলছি, সব ঠিক, সব সত্যি। এসব যদি মিথ্যে বলো সর্দার জানলে সর্বনাশ। আর কখনো কাউকে যেন বলো না, এখানকার সবাই সমান নয়। তাজ, কি হবে তাহলে? মৃদুলা, কি হবে বলছো? তোমাকে বলিনি আগে সর্দার কেমন করা? তাজ, কি হবে বলোই না। মৃদুলা, তোমাকে ওই রাজার ছেলের মতন জ্যান্ত পুরে মারবে। তাজ, তাই? আর জন্ম হলে মরতে তো হবেই, মরব। মৃদুলা, কেন মরবে? তোমার কি মাথা খারাপ? জ্যান্ত আগুনে জ্বলবে, ভয় লাগছে না? মরে যাবে। তোমার মা বাবা কাঁদবে না? তোমার বউ কাঁদবে না? তাজ, না। মৃদুলা, কেন কাঁদবে না? সকলেই এই কথা শুনে কত কাঁদবে, কত দুঃখ পাবে। এই কাজ বাবু করো না। তাজ, যদি করি? মৃদুলা, খেয়ে নাও বাবু, ঠান্ডা হয়ে যাচ্ছে। ও পাড়ায় আজ গানের আসর, ওখানে যেতে হবে, বাবা বলেছে তাড়াতাড়ি যেতে। কথায় কথায় রাত হলো। খেয়ে নাও বাবু। তুমি ওসব কি খাচ্ছ অত? ওসব খেলে মানুষ পাগল হয় বাবু। তাজ, পাগল হয়? তাহলে তো পাগল হতেই হবে। মৃদুলা, তুমি অমন করে বলছো কেন? তুমি তো পাগলই হয়ে যাচ্ছ বাবু। তাজ, পাগলের পাগলামিতে অপরাধ নেই জানো? মৃদুলা, জানি বাবু, জানি। এবার তুমি খাও, আমার বাবা ঢোলক বাজাবে, তারপর ওখানে নাচ গান শুরু হবে। আজ সর্দারের ছোট ছেলের জন্মদিন। কত ধুমধাম হবে, কত রং তামাশা হবে। সর্দারও আজ গান শোনাবে। সর্দারের বউ কমলাবতী নিজ হাতে আজ খাওয়াবে সবাইকে। তুমি যাবে? তাজ, যাবার তো ইচ্ছা হয়, কিন্তু হঠাৎ করে গেলে ভালো হয় না। মৃদুলা, আমি জিগায়ে নেব বাবাকে। বাবার সাথে গেলে কিচ্ছু হবে না। তাজ, তোমার সাথে গেলে? মৃদুলা, তোমার মুখের লাগাম নাই বাবু, তুমি খালি খালি লজ্জা দাও। তাজ, এতে লজ্জার কি হলো? মৃদুলা, এমন কথায় লজ্জা লাগে না? তাজ, লজ্জা? মৃদুলা অন্যদিকে চেয়ে আছে।
স্পষ্ট দেখা যাচ্ছে তার ঘন কালো চোখের পাতা, একটু নিচু নাকের নোলক দোলা, ওড়নার উপর দিয়ে বুকের স্পন্দনের গতিমান ঢেউ। তাজের ভালো লাগছে কথা বলতে। কিভাবে কোন কথা সে শুরু করবে এই পাহাড়ি গেঁয়ো মূর্খ সরল সাহসী লাজুক মেয়ের সাথে বুঝে উঠতে পারে না। চাঁদটা আরো উজ্জ্বল হয়েছে, তারাগুলো জ্বলছে নিভছে, এলোমেলো বাতাসে বনফুলের গন্ধ বিভোর বিভোর করছে। আরেকটি সিগারেট ধরিয়ে তাজ এক দৃষ্টিতে চেয়ে আছে মৃদুলার দিকে। মৃদুলা খুব সুন্দর না হলেও অসুন্দর নয়। মৃদুলা নামের বিশ্লেষণ করতে চায় এভাবে: মতে মায়াবী, দতে দোলা, লতে লজ্জা। তাহলে কি হলো? মায়াবী দোলার লজ্জা। এমনও হতে পারে মায়াবী রাতের দুটি হৃদয়ের লজ্জা ভাঙা দোলা। কি সব ভাবছে আবোল তাবোল, কিছু আর ভাবনার নেই কি? তাজ একটু বেসামাল হয়েছে কি? মৃদুলা, তোমার মনটা আজ ভালো নেই বাবু, আমি যাই। তুমি খেয়ে নিও, দুয়ারটা বন্ধ করে দাও। সকালে আমি খাবার নিয়ে আসবো বাবু। তাজ, আর একটু পরে যাও মৃদুলা। মৃদুলা তার বাবুর কণ্ঠে কেমন মায়া, কেমন অসহায়ত্ব, কেমন ভিন্ন শব্দ শুনে সে যেন তাকাতে পারছে না বাবুর দিকে। বাবু তো তার কাছে দেবতা তুল্য। মৃদুলা, না বাবু, আমার যাইতে হবে, দেরি হলে মৃদাঙ্গিনী আমাকে মারবে। তাজ, সে কি মারবে? মৃদুলা, হ্যাঁ বাবু, মারবে। কত কথা বলবে, ডাইনি মৃদাঙ্গিনী। আমি তার চক্ষের কাটা, আমি মরলে তার সুখ। তাজ, কেন? কে সে? মৃদুলা, আমার বাপের দ্বিতীয় বউ। আমার মা মরে যাবার পর মায়ের বোনকে বাবা বিয়ে করে। আমি তখন ছোট। তাজ, তার ছেলে মেয়ে নেই? মৃদুলা, তার এক মেয়ে মৃণালিনী, দুই ছেলে অতন্দ্র ও সমুদ্র। আমি আদর করে ডাকি অমর শান্তি। তাজ, ওদের জন্য তোমার এত মায়া? মৃদুলা, কি যে বলো বাপু, এক বাপের তো। ওরা যখন আবদার করে ভয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে, তখন মনে হয় ওরা আমার সন্তান। তাজ, তুমি কত মহান মৃদুলা। মহান কি? তাজ, তুমি খুবই ভালো। মৃদুলা, বাবু, আমার তো ওরাই সব। যার মা নেই তার এই জগৎ মিছা। বাবু, তোমার মা আছে? তাজ, মা? আমার মা নাই মৃদুলা। মৃদুলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে বলল, বাবু, তোমার বুঝি মনটা তাই খারাপ থাকে? আমি এতক্ষণে বুঝলাম তোমার মাকে তুমি খুব ভালোবাসতে। তোমার মা কবে মারা গেছে? তোমার মা বুঝি খুব সুন্দর ছিল দেখতে? আচ্ছা বাবু, তোমার মা কি খুব ভালো ছিল? আমার মা খুব ভালো ছিল, মানুষ কয়, বাবাও বলতো, এখন বলে না ভয়ে। আমার মা খুব সুন্দর ছিল, আমার চাচি বলে আমার মার মতো বাবাও বলে। আমার সুমন্দ্রার মা বলে আমার মা আরো সাদা ছিল। আমার মা ওই নদীতে সাঁতার দিতে ভরা বর্ষায়। তার ভয় ছিল না, ছিল শুধু লজ্জা। আমার চেয়েও বেশি লজ্জা পেত। আমার মা আমার বাবাকে দেখেও লজ্জা পেত। সেই নিয়ে সবাই কত হাসাহাসি করত, আমাদের যাতে এমন নাকি হয় না। আমার মার কথা মনে হয় আবছা আবছা। মা যখন লাল শাড়ি পরে মাথায় ফুল দিয়ে লাল টিপ দিত, মাকে চেয়ে চেয়ে বাবাও দেখত। বাবু, তুমি পুতুল দেখেছো? আমার মা ছিল রাঙা পুতুল একটা। বাবু, আমার মায়ের গহনাগুলো আমার এই মা পরে, আমি দেখি আর মায়ের কথা ভাবি। তাজ মুগ্ধ হয়ে শুনছিল মৃদুলার কথা। এক নাগারে ননস্টপ কথা, কি সুন্দর, সহজ অথচ গুছিয়ে বলছিল। সেই আবেগ, সেই সৌন্দর্য, এক দৃশ্যমান চিত্র। কোনো কথাই যেন বেখাপ্পা নয়, কোনো কথাই যেন অপ্রয়োজনের নয়। নিছক সরল সত্যতা কি অপরূপ ভঙ্গিতে বলা? কত ব্যথা, কত সুখ মাখে নিয়ে। লক্ষ্য
তাজ লক্ষ্য করেছিল মৃদুলার চোখ দুটি চকচক করছে অশ্রুতে। দীর্ঘশ্বাস ছেড়ে মৃদুলা তাজের দিকে সাহসী দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর বলল, বাবু, এবার উঠি, কাল কথা হবে। মায়ের কথা মনে উঠলে অস্থির লাগে, তবু যাই, যেতে তো হবেই। তুমি খেয়ে নাও, মন খারাপ করো না। তাজ এবার বারণ করল না, মৃদুলার যাবার পথে তাকিয়ে রইল। মৃদুলা হারিকেন হাতে চলে যাচ্ছে, পায়ে রুনঝুন নুপুরের শব্দ ধীরে ধীরে কমে আসছে। হারিকেনের আলোটা ফিকে হতে লাগলো। তাজ তবু তাকিয়ে আছে যতক্ষণ দেখা যায়। নিঃসঙ্গতায় এই তাকিয়ে থাকা না অজান্তেই ভালো লাগা তাজ জানে না। চাঁদ ঘুমহীন চোখে সব যেন দেখছে। আজ আবারও চেয়ে দেখে চাঁদকে। তাজের ইচ্ছে হচ্ছে ওই নদীর তীরে যেয়ে নীলাভ পাহাড় দেখতে। স্মৃতি বিজড়িত সব নাকি শুধুই কল্পনার। একটার পর একটা সিগারেট খাচ্ছে তাজ। রাত ভোর হতে বেশি বাকি নেই হয়তো। আজ আর ঘুম ধরবে না। সে জানে, না ঘুমালে কাজে যাওয়া সম্ভব হবে না, কারণ ফরেস্ট অফিসার সে। বাইরে কাজ বেশি। কাল কড়া রোদে উঠবে মনে হচ্ছে। আর আজকাল রোদে তাজের মাথা ধরে আগে এমন হতো না। এত একা একা লাগছে। চোখের পাতায় পাতায় মা, বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ফেলে আসা দিনের বেদনা, বাবার স্নেহ, দায়িত্বহীনতা সব মনে হয়। সেই কণ্ঠ তাজের হৃদয়ের নির্ভীতে একান্তে কাঁদে, জ্বালায় এবং জ্বালার শেষ নেই। তাজের মনে হয় মায়ের কথা। মা বলতেন, নিজের পায়ে দাঁড়াও, কারো কাছে কিছু চেও না। মা জোর করে তাকে খুব খাওয়াতো। কত বড় হয়েও মায়ের হাতে ভাত খেত তাজ, তা ধোবার অলসতায়, হাত ধোবার অলসতায়। মা তার মাথায় হাত বুলিয়ে রোজ রাতে ঘুম পাড়াতো। মা যে চলে যাবেন এটা ছিল অভাবনীয়। আর এইভাবে যাবে। বাবার অবর্ণনীয় অত্যাচার, সন্দেহ এবং অপমানে মা তার আত্মহত্যা করেছে। ঘুমের ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবনে মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর ভীতু বাবা, সে কি নাটকীয় অভিনয়, কান্না, হাহাকার, আহাজারি। পোস্টমর্টমের পর মায়ের বুকের সেলাইগুলো দেখে তাজের মনে হয়েছিল কত অযত্নে মোটা সুচ দিয়ে সেলাই করা কোনো চটের ছালা। এমন করে মানুষ সেলাই করে? আহ, আমার মায়ের কত কষ্ট জানি হয়েছে। আমার মা বড়ই নরম মনের, তুলতুলে শরীরের, ভীতু প্রকৃতির ছিলেন। মার ভয় ছিল অন্ধকার, মৃত্যু এবং বাবার অস্বাভাবিক অমার্জিত দুর্ব্যবহারকে। সেই মা আমার মর্গে কাটালো কত ঘন্টা। ডান হাতে বাম হাতে ছোট বড়দের ঘুষ দিয়েও আমার মা ওই দুর্গন্ধময় ঘরে থাকলো। আমার মায়ের ঘুমন্ত শরীরটা ধরে দেখেছি। অনেক সময় পার হলো, মা শক্ত হয়নি। শুধু মায়ের নীরবতার গাঢ় ঘুম আর বরফ শীতল শরীরটা আমাকে জানিয়ে দিল মায়ের চির অবর্তমানের কথা। আদবোজা চোখের কালোমণি দেখা যাচ্ছিল তখনও, যে চোখ দিয়ে মা আমাকে দেখছে, যে চোখ দিয়ে মা স্বপ্ন সাজাতো আমাকে নিয়ে। সেই মা বলছে, বাবা তাজ, তুমি কেঁদো না আর। আমি আড়াল হলাম। মানুষ মরে না, অদৃশ্য হয় বাবা। তুমি অনিয়ম করো না, নিজের প্রতি যত্ন নিও। বাবা তাজ, আমাকে কবর দাও। আমার কবরে তুমি ফুল গাছ লাগিয়ে দিও। জুম্মা পরে তুমি যেও অল্প সময়ের জন্য। আমাকে দেখে এসো, আমিও দেখব তোমাকে। তাজের কানে মায়ের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, যেমন এখনো তেমনই হয়। সবচেয়ে অবাক হবার বিষয়, মায়ের শরীরে বেলি ফুলের আতরে গন্ধটা মাঝে মধ্যে তাজ পায়। তখন সে চারদিকে কিছু দেখতে চায়। অনেক সময় বলেই ফেলে, মা, তুমি কি শরীর রূপে দেখা দাও? আমি কতদিন কত রাত তুমিহীনতার বিষাক্ত যন্ত্রণায় ছটপট করেছি মা।
অলৌকিক শক্তিতে তুমি দেখা দাও। ওই ঐশ্বরিক সত্যি চিরকাল আমি গোপন রাখব না। মা দেখা দেয়নি, তবে কাল্পনিক সিদ্ধান্ত নয়, ধ্রুব সত্যই। মাঝে মধ্যে চশমাটা, চাবিটা বা জরুরি কাগজ পাচ্ছি না মনে মনে প্রভুকে স্মরণ করে মাকে ভাবলাম জিনিসটা পেয়ে যাই। মাঝে মাঝে স্বপ্নে কাছে পাই মা আমার ঘোমটা টানা বউয়ের মতো বসে আমাকে বলছে, আমি তোমার মা। কখনো মা নদীর ধারের সবুজ ফসলের মাঝে হেঁটে বেড়ায়, পরনে তার ধবধবে সাদা শাড়ি, মা আপন মনে ঘুরে বেড়ায়। এক রাতে স্বপ্নে দেখলাম মা কোরআন তেলাওয়াত করছেন, আমাকে ডেকে বলল, কোরআন শরীফ কেউ পড়লে ও শুনলে অনেক ফজিলত, বসে শোনো। একবার দেখলাম মা আসছেন দূর থেকে, সে আসার পথ আর শেষ হচ্ছে না। পরশু রাতে দেখলাম আমার ফুলের বাগানে দাঁড়িয়ে প্রজাপতি দেখাচ্ছেন কাকে যেন। আমাকে দেখে বললেন, মা বাবা তুমি কোন ফুলটা নেবে? আমি বললাম, আমি তোমাকেই চাই। মা চোখ মুছে বললেন, আমি যে নেই? আমি বললাম, এই তো তুমি। মা ধরা কণ্ঠে বললেন, আমি অনেক দূরে চলে এসেছি সোনামানিক, আমি অনেক দূরে বাবা, আমি আর আসবো না যে। আমি যাব তোমার কাছে মা। না বাবা না, তুমি আমার কাছে আসবে না। এখানে কেন তুমি আসবে বাবা, তুমি যাও। মা আমি তোমার কাছে যাব, আমি যে অন্য পৃথিবীর। মা মা বলে কান্নায় চিৎকার করে ঘুম ভেঙে তাজের মনটা ভীষণ খারাপ ছিল। মায়ের ছবিটা বের করে দেখলো তাজ, কি সুন্দর মায়াবী মুখ, এক্ষুনি যেন কথা বলবে, শাসন করবে, বকাঝকা দিয়ে জড়িয়ে ধরে আদর করে আঁচলে মুখ মুছিয়ে দেবে। তাড়াতাড়ি বাসায় আসবে, নইলে চিন্তায় থাকবো। রিকশায় উঠতে উঠতেও মায়ের অস্পষ্ট কথা, আদেশ নির্দেশ শুনতে পেতাম। রিকশা অন্যদিকে মোড় না নেওয়া অবধি দেখতাম মা দাঁড়িয়ে আছে হাতটা তুলে, অথচ অনেক সময় ফিরে দেখলামও না। ক্লাসের তাড়াহুড়া অথবা বন্ধুদের সঙ্গ পাবার আনন্দে। অনেকে বলে, তুই কি ছোট নাকি, এখনো মাকে এত মিস করে কষ্ট পাস? তোর উত্তর না দিয়ে বিরক্তভাবে তাজ মনে মনে নিজেই বলে, এই মৃত্যু তো স্বাভাবিক নয়, এই মৃত্যু তো মেনে নেবার নয়। এভাবেই দিন যায়। মায়ের মৃত্যুর পর তাজ আর বেশি দূর পরে নাই। এই চাকুরিটা পেয়ে সে যেন নিষ্কৃতি পেল। শহর ছেড়ে, শহুরে জীবন ছেড়ে এই পাহাড়ি অঞ্চলে প্রকৃতির মতোই নীরবতায় তাজ জীবন যাপন করছে। সহকারী যারা আছে তাদের সাথেও তাজের কাজ ছাড়া কথাবার্তা কম হয়। কারো সঙ্গ তার যেন ভালো লাগে না। সবার আড়ালে থাকাই যেন এখন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এমন নিঃসঙ্গতায় পাতার মর্মর শব্দেও বুকটা ছটফট করে ওঠে। মৃদুলা এলো কি? তাজ নিজেকে আয়নায় দেখে, সে কি খোঁচা খোঁচা দাড়িতে তাকে বেশ লাগছে তো? নোংরা লাগে না তো? হাত বুলাই নিজেই, না খড়খড়ে নয়, বেশ পেলব। অর্থাৎ এ দাড়ি প্রায় মাসখানেকের। তান ভাবছে দাড়ি রেখে দেখি কেমন লাগে। মন্দ লাগার কথা নয়, বেশ বোম্বের হিরোর মতো লাগবে। এক হারা লম্বা দেহের যুবক, লম্বাটে মুখ, ব্যাক ব্রাশ চুল, লোমশ শরীর, ঢালু শর্ট বা ঝোলা পাঞ্জাবি প্যান্ট স্যান্ডেল পরে তাজ স্বাচ্ছন্দ্য বোধ করে। চোখে ভারী কাচের কালো ফ্রেমের চশমা, গেঞ্জি ছাড়া শার্ট পরে। খুব পরিচ্ছন্ন থাকা তার অভ্যাস, তবে ঘরটা একেবারে শিশুদের হাতে অগোছালো করা যেন। মাঝে মধ্যে নিজ বিছানার চাদর টান টান করতে চেয়ে চারধারে আসমান হলে আরো জোরে টান দিয়ে নষ্ট করে। মৃদুলা ঘর ঝাড়ু দিয়ে ঘর গোছায়, বনফুলে ফুলদানি সাজায়, আর কত কথা বলে। বাবু তুমি ঘর নষ্ট করো কেন? তুমি কি ছোট্ট খোকা বাবু? ছোটই তো। না বাবু, তুমি খুব দস্যি, তোমার বউ তোমাকে খুব বকবে। কেন?
তুমি যে কথা শোনো না। কেন কথা শুনবো? আমার কথাও কেউ শোনে না যে? কেন শোনে না? তোমার কথায় তোমার লোকজনেরা ঝোপঝাড় কেটে সাফ করে রাস্তা বানাচ্ছে, ফল গাছ ফুল গাছ লাগাচ্ছে। তোমার হুকুমে পশু পাখিও ডাকি হাঁকাহাঁকি কম করছে, তাই নাকি? মজার ব্যাপার তো। পশু পাখি আমাকে ভয় করে? কেন করবে না? তুমি হেসো না, কথা বলো না। পশু পাখির সাথে কথা বলবে না কেন? তুমি তো পাগল দেখছি। না বাবু, আমি পাগল না, আমি ঠিকই বলছি। তুমি ওই বনপশুদের ডাকো, খেতে দাও, আদর করো, দেখবে প্রতিদিন ওরা ঠিক সময় ধরে তোমার কাছে আসবে। অমনি করে আসবে ঝাঁকে ঝাঁকে পাখি। নদীতে তুমি খাবার দাও, নির্ভয়তা দাও, ওরা আসবে। তাহলে খাবার দিলে, আদর দিলে ওরা আসবে, না দিলে আসবে না। আমি দেব না, ওদের চাইও না। বাবু, ওরা মানুষের চেয়ে ভালো। ওরা ভালোবাসা বুঝে, ভালোবাসার মূল্য দেয়। ওরা নিজের স্বার্থ ত্যাগ করে। আমি গিয়েও মূর্খ মানুষ, তো অত বুঝি না। তুমি তা বেশ বোঝো। না বাবু, আমার নানাজান একটা কথা কইতো, তারই পরাণ দিও যে বুঝি পরাণের মর্ম। এই কথার অর্থ এখন বুঝি, আগে বুঝতাম না, কিন্তু কথাটা মনে ছিল। মৃদুলা, বলো বাবু। তুমি কথা বলো, আরো কথা, যা তোমার মন চায়। আমি তো কথা বলছি বাবু। বাবু, আমি কি কথা বেশি বলি? আমি কি পাগলামি করি? সকলে বলে আমার মাথায় ছিট আছে, আমি বেশি কথা বলি। আবার কেউ বলে এটা একটা অসুখ। বাবু জানো, একবার এক তান্ত্রিক বলেছে আমাকে কালো দানব ভর করলে কথা বেশি বলি। তারপর কত কি ঝাড়ফুঁক, তাবিজ, এটা সেটা খাওয়া বন্ধ। এখানে যাবে না, ওখানে যাবে না, সন্ধ্যায় ঘরে থাকবে, অমাবস্যায় কিছু খাবে না, পূর্ণিমায় চুল আঁচড়াবে না। আমি বাবু কিছুই মানি না। আমারও তো কোনো অসুখ নাই, কোনো আসর হয় নাই। তুমি বলো বাবু, কথা না বলে থাকা যায়? আমি বাবার কথা না বলে থাকতে পারি না। আমি বাবা কথা না বলে থাকতে পারি না। আমার পাখি, বিলাই, কুত্তা, ছাগল, গরু যা আছে সবার সাথে আমি কথা বলি। ওরা বোঝে। কেন বুঝবে না? ওরাও কথা বলে। তাই নাকি? কি কথা বলে? কত কথা বাবু, তুমি বুঝবে না। কেউ বোঝে না সে কথা। কি কথা? অত কি মনে থাকে সব কথা? বলোই না দু একটা। ওই দিন আমার ময়নাটা বলল, রে মৃদুলা, আমাকে ছেড়ে দে না একবার, আমি উড়ে উড়ে ঘুরে ফিরে ঠিক চলে আসব। আমি ছেড়ে দিলাম, ও চলে গেল। তারপর আসলো আর? না গো বাবু, আর আসে নাই। আসবে কেমন, পথ চিনে নাই তো। আর আসবে না আমার ময়না। অমন অলক্ষণে কথা কয়ো না বাবু, আমার কষ্ট হয়। ময়না আসবে, দেখো, ও আসবেই। আমি মানত করেছি, ও আসলে আমি স্রষ্টাকে আমার ধন্যবাদ দেব। তা যে লক্ষ্য করল, কথা বন্ধ করে ছলছল চোখে অন্যদিকে চেয়ে আছে মৃদুলা। তার লালচে ভারী ঠোঁট একটু কেঁপে উঠল থর থর করে। তারপর টেবিল গোছাতে গোছাতে অশ্রু মুছে বলল, বাবু, তুমি দিন পছন্দ করো না রাত? আমি রাত পছন্দ করি। রাতে চাঁদ উঠে, তারা উঠে, রাতে নদীর ছল ছল করে। কেমন বাবু, তুমি যদি দেখতে আমার সই রঙ্গনা, সাঙ্গলী, উর্বতী, সংমা, উর্মা, ঐশ্বমঞ্জুলা, বৃদ্ধাশ্রী ও উন্তোষা সবাই রাতে নদীতে ঝাঁপায় মাছ ধরে। জানো একদিন কি হলো? কি লজ্জা বলো তো। না বাবু, খুব লজ্জার কথা। বলোই না শুনি। তাজের আগ্রহ কথা শুনবার চাইতে মৃদুলার কথা বলার ঢংটি দেখার জন্য বেশি। যেন প্রজাপতি ফুলসম দুটি ঠোঁটের ওঠানামা, মাঝে মধ্যে হাত নেড়ে চেড়ে, চোখ ছোট বড় করে, নাক কুঁচকে কথা বলা। কখনো মন বিষণ্ণ, কখনো ঠোঁটটা ফুলা ফুলা, হাসি হাসি ঠোঁটটা আলতো কামড়ে, আবার কথা বলা অনর্গল, যেন ঝিমঝিম বৃষ্টি এক নাগারে।
বলো বলো, কথা অর্ধেক বলে বসে আছো কেন? অন্য কথা কই। না, ওই কথা কও যা কইতে চাও না এখন। বাবু, বলো না কি হবে? লজ্জা লাগে যে, লজ্জাটা সরাও। কেমনে? ওটা তো বুকের মধ্যে থাকে, চোখের মধ্যে থাকে। তাহলে কি করে ওটা সরাবে? বাবু, তুমি বুদ্ধি দাও। মনে করো লজ্জা নাই, লজ্জা বুঝে থাকে না? শহরে মেয়ে হলে বলে ফেলতো, কেন বাবু, ওদের লজ্জা নাই? না কম? লজ্জা নাই? ছি ছি, পড়াশোনা করে লজ্জার মাথা খায়, কি হবে দস্য? ও নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি এখন নিজেকে শহুরে ম্যাম মনে করে বলো, না বাবা, শহুরে ম্যাম হব না। কি হবে? যা আছি তাই। এবার বলো। শোনো, আচ্ছা চোখ বুজে শোনো, ঠিক আছে? আমরা গোসল করে পারে উঠব, এরই মধ্যে দেখি কারো কাপড় নাই। লজ্জার ভয়ে আমরা আবার জলে নামলাম। পরে দাদিমা আমাদের খোঁজ করলো, তখন কাপড় আনায় রক্ষা। কাপড়গুলো মাস্তান বান্দর নিয়ে ফেলে দিচ্ছে অন্য পাড়ায়। তারপর সবাই একসাথে বাড়ি, নাকে কানে খত। ওই কাজ আর নয়। তীরে পাহারা না দিয়ে আর জলে নামা নয়। আমি যদি তখন দেখে ফেলতাম, বাবু তুমি ডাকাত, তুমি কি? ও মা, এতে ডাকাতির কি হলো? হলো না? হলো তো। যাই বাবু, রান্না শেষ করি। রান্না রাখো তো। খাবে না? খাবে না? খাবো, পরে খাবো। বেলা যে গড়ায় গেল বাবু। যাক না বাবু, ঝট করে রেঁধে আনি, আমার কত কাজ বাকি। হন হন করে মৃদুলা রান্নাঘরে ঢুকে গেল। তার ভারী নিতম্বের দিকে চোখ পড়তেই তাজ চোখ ফিরিয়ে নিয়ে ভাবল, মৃদুলাকে তার কেমন ভালো লাগছে, কেন ভালো লাগছে? এখানে কথা বলার আপন কেউ নেই বলে, নাকি মৃদুলা অন্য রকম ভিন্ন মানের স্বাধীন চেতা, সত্য সরল মেয়ে বলে? নিঃসঙ্গ জীবনের একলা হয়ে বিশাল বুকের অন্তপুরের খালি স্থানটুকু খালি আর থাকবে কি? না না, এসব ভাবার কি হলো? মৃদুলা বলেই তার দেখা ভালো করার জন্য নিয়োজিত এক রমণী ছাড়া কি হতে পারে? তাই কি? যদি তাই হয়, ওর সাথে অত কথাবার্তা কেন? এত কথা তো কারো সাথে তাজ বলে না। স্টেরিও ছেড়ে সিগারেট জ্বালিয়ে নিজে চেয়ারে বসে চোখ বুজে তুলছে সে। স্টেরিওতে বাজছে আমার ভালোবাসা সেতু প্রদীপ ঝরে মুখে। গানটা বন্ধ করে দিল। একেই মন ভালো থাকে না। দুঃখের গান নয়, অন্য ক্যাসেটের ইংলিশ গান একটুও যেন ওই সময়ের অনুকূল নয়। পায়চারি করছে তাজ। আজ ভুলে যেতে চায় অতীত ভবিষ্যৎ, শুধু বর্তমান। বর্তমান মানে কি? বর্তমান মানে কি মৃদুলা? মৃদুলা মানেই কি বর্তমান? বাবু খাবে তো? গোসল করে নাও। খাবো। ঠান্ডা হলে খেয়ে মজা পাবে না। তাজের মনে হলো মা বলতেন, ঠান্ডা হলে মজা পাবি না বাবা, শিগগিরই আয়। তাজ মাঝে মাঝে চমকে ওঠে মৃদুলার কথাবার্তায় কাজে। কোনো কোনো কথা হঠাৎ করে মিলে যায় তার মায়ের সাথে। তাহলে নারীর হৃদয়ে মাতৃত্ব কি এক? না। সব নারী কেন, সব মানুষ এক নয়। যদি তাই হয়, নারী তো সৎমা, নারী তো নারীর অগৌরব প্রমাণ করে। যাক, নারী বিশ্লেষণে না যেয়ে বর্তমানের অগোছালো ভাবনার সঠিক সিদ্ধান্ত বোঝা প্রয়োজন। এলোমেলো হাওয়া বইছে। এখানে ফ্যান ছাড়তে হয় না, এমনিতেই ঠান্ডা লাগে। খোলামেলা। সারা বিশ্বের সকল নীরবতা এখানে এসে থেমে আছে, এজন্য ঘুমপুরি। কাল রাতে ঘুম হয়নি, বিকেলে ঝিমুনি আসছে। একটু ঘুম একান্তই প্রয়োজন। চোখটা লেগে আসছে, আর একটু ঘুম ধরাতে গল্পের বইটা চোখে বুলানো। বড় ভালো লাগছে পাখিদের কাকুলি, চোখ বুজে আসছে। ঝট করে মনে হলো ঘুমের মধ্যে স্বপ্ন আসবে। স্বপ্ন কি তাই আসে যা ভাবা যায়? না, অনেক সময় টেলিপ্যাথির মতো হয়েও যায়। ঘুমোতে ইচ্ছে করছে তাজের, ঘুম আসছে দু চোখ ভরে। এমন ঘুম বহু রাতে ও তার আসেনি।
এই জন্য মায়ের আশীর্বাদ, হাতের পবিত্র ছোঁয়ার ঘুম, এ ঘুমের জগতে কোনো অশুভ সংকেত নেই। সন্ধ্যায় মৃদুলা এসে রান্না করে কাজ সেরে বসে আছে খোলা বারান্দার ঢালু সিঁড়িতে। সন্ধ্যা গড়িয়ে রাত গাঢ় হতে চলল। ঘুম ধরে আসছে মৃদুলার ক্লান্তিতে। সারাদিন অবসর নেই, এখানে কাজ বাড়িতে কাজ। এছাড়া পায়ে হেঁটে প্রায় 1 মাইল পথ অতিক্রম করে প্রত্যহ দুবেলা। যদিও এসব এদের অভ্যাস হয়ে যায়, তবু শরীর তো যন্ত্র নয়, যন্ত্রের বিশ্রাম আছে, নচেৎ বিকল হয়। মৃদুলার একঘেয়ে জীবনে এসব নতুন কিছু নয়। বাবু ঘুমন্ত, ডাকা যাবে না, ডাকলে বেয়াদবি, ডাকলে ঘুমের ব্যাঘাতে শরীর খারাপ হবে। তাই মৃদুলা বাইরে হাঁটাহাঁটি করছে। কী বা কাজ? একজন মানুষের রান্না, দুটো ঘর গোছানো, ঝাড়া মোছা। চোখে জলের ছিটা দিয়েও ঘুম কাটছে না। মৃদুলা এবার গুনগুন করে গান গাইছে, আবার ভাবছে বাবুকে জংলা মশা কামড়াবে। ধূপ জ্বালিয়ে কিছুক্ষণ সময় পার করল। বাবু, ও বাবু, ওঠো, এত ঘুমাইলে রাতে যে ঘুম হবে না। বাবু তুমি ওঠো, এই জংলা মশার কামড়ে জ্বর হবে, খুব খারাপ জ্বর, এই জ্বরের কোনো ওষুধ নেই। বাবু জেগে উঠে ঘুমাচ্ছে, তাই জবাব দেওয়ার সুযোগ নেই। সে মৃদুলার গান শুনেই জেগেছে। মৃদুলা একা একা গান গায়, কথা বলে, এও এক দেখার বিষয়। মৃদুলা সত্যি এক অপূর্ব চরিত্রের বিরল মানবী। বাবুরে, তুমি ওঠো, আমি যাই। যাই? কেন যাবে? এক্ষুনি যাবে? ও মা, যাব না, কাল ভোরে আসবো, বাড়িতে কত কাজ, কত কাজ বাবু। পরে যাবে। না বাবু, তুমি ওঠো, তোমার জন্য খেজুরের রস আনছি। সন্ধ্যার রস খুব মিঠা, খাও, তারপরে খানা খেও। আমার খুব দেরি হয়ে গেছে, অন্ধকার, জংলা পথ, দিনকাল ভালো না। কেন? তোমার তো খুব সাহস। সাপ বাঘের ভয় নেই বাবু, ভূত প্রেতেও না, মানুষের ভয়। কোন মানুষ? অমানুষের ভয়। তাদের নাম কইলে জ্যান্ত তারাবে মাটির তলে। কে তারা? বলবো সময় করে অন্যদিন। এই কোথাও লজ্জা? না, এই লজ্জা তো মরণের চাইতেও দুঃখের, আর এই লজ্জার কথা তো আনন্দের। খুলে বলো তো মৃদুলা। অন্য সময় বলবো। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। না বাবু, আমি একাই যেতে পারবো, আমার বুকে বল আছে। দেখো না সঙ্গে কি রাখি, ওটা চাকু। বাবু, এটা আমার সঙ্গী। চাঁদ উপচে পড়ছে। মৃদুলা ধূপধাপ পা ফেলে হাঁটা শুরু করলো। বাবু খেয়ে নিও, শুনছো বাবু, খেয়ে ঘুমাও। রাত জাগবে না। নীরবে বিদায়ী পথে চেয়ে থাকলো তাজ। আজকের রাতটা আরো সুন্দর, ঝলমলে চাঁদ, এত স্পষ্ট, সব হাতের রেখা পর্যন্ত দেখা যায়। বই পড়া যায়। চুলে হাত বুলাতে বুলাতে মনে মনে ঠিক করলো এখন সে কি করবে। বই পড়বে, বিয়ার খাবে, সিগারেট খাবে, গান শুনবে না, আবারও শুয়ে এক্ষুনি ঘুমাবে। দরজা লাগিয়ে দিল। কলিং বেল বেজে উঠল। কে? দরজা খুলুন বাবু। কে? আমি রইস মাঝি বাবু। কি ব্যাপার এত রাতে? আমার ছেলে গাছ কাটছে তারে। আমার ছেলে গাছ কাটছে তারে। আমার ছেলেরে প্রহরী ধরে নিয়ে থানায় দিছে, তারে খুব মারধর করছে। আপনার পায়ে ধরি বাবু, একটা কাগজ লিখে দেন, আমার ছেলে আর গাছ কাটবে না, দয়া করেন বাবু। ঠিক আছে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, আর যেন গাছ না কাটে। কয়টা কাটছে? একটা। গাছটা প্রহরীর কাছে? একটা। কি গাছ? কত বড়? রাবার গাছ। রাবার গাছ বাবু, ভুল করে ফেলেছে। ওহ, ঠিক আছে, তাড়াতাড়ি করেন বাবু, আমার ছেলেটা খুব ভয় পাইছে। ওরে মারধর করলে আমার বুকে লাগে। দিচ্ছি, চিন্তা করো না, এমন যাতে আর না হয়, বুঝলে? বেঁচে থাকার প্রয়োজন কত বেশি, মাঝির দু চোখে তার প্রকাশ। কষ্টহীন বেঁচে থাকাই জীবন, তার প্রকাশ
সমগ্র অনুভূতির মধ্যেই ছিল। খুব ভালোবাসা না থাকলে ছেলের জন্য পিতার এমন হয় না। তাজের বুক ভেঙে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ক্রমশ তার নিজেকে অসহায় মনে হতে লাগলো। নদীর ঢেউ ভাঙার মতোই অসংযত অশ্রুঝড় ঝরতে লাগলো তাজের। কি প্রবল আকর্ষণ সে বোধ করত ইশতিয়াক চৌধুরী অর্থাৎ তার পিতার প্রতি। আজকে তার ভেতরে বিপ্লব সক্রিয় হতে চায়। ইচ্ছে করে বাবাকে তার অপরাধগুলো আঙ্গুল উঁচিয়ে ধরিয়ে দিতে, ইচ্ছে করে বাবার মুখে থুতু মেরে মনের জ্বালা জুড়াতে। মনে পড়ে চাকুরির জন্য এখানে সেখানে যখন দরখাস্ত দৌড়াদৌড়ি যোগাযোগ করছে, বাবা জানতো, বাবা একবারও বলেনি পড়াশোনা ছেড়ে এমনি চাকরি না করতে। বাবার উদাসীন দৃষ্টির সামনে থেকেই তাজ শুধু ভৌগোলিক দূরত্বে সরে আসে নাই, অদৃশ্য এমন এক দূরত্বে অবস্থান করেছে। সে দূরত্ব কোনোভাবেই নিকট হয় না, বরং আরও সুদূর, আরও অস্পষ্ট, আরও অজানা, অদেখা, অকল্পনীয় হয়ে যায়। কেন? অন্যদের বাবারা অনেক মন্দ অভ্যাসে বহু অঘটনের নায়ক হয়, তাই বলে সন্তানের প্রতি অবহেলা কে করে? কে তার সন্তানকে শত্রু ভেবে দূরে যেতে পথ সুগম করে দেয়? তিল তিল করে যে কষ্টের ভূমিকায়, যে অর্থবহ সত্যি গল্প তাজের বুকে জন্ম নেয়, তার শাব্দিক বর্ণনা দুষ্কর। তাজ সিগারেট ধরায়, সমস্ত ধোঁয়া গিলে ফেলতে ইচ্ছে করে, যাতে করে ক্যান্সারটা তাকে অতি দ্রুত গিলে ফেলে। শক্ত করে জানালার গ্রিলে হাত দেয়। অদ্ভুত একটা অনুতাপ হৃদয় আচ্ছন্ন হয়। হঠাৎ কান্নায় ভেঙে চিৎকার করে বলে, বাবা তুমি এত পাষাণ কেন? কেন তুমি অমানুষ? বাবা তুমি কেন আমাকে কাছে রাখোনি? কেন মাকে হারানোর ব্যথা আমাকে ভুলাতে নিজেকে সংশোধন করনি? তোমার শরীরের প্রতিটি লোমকূপে যেন অন্যায় লুকিয়ে আর বিষাক্ত বিষে আমি বিষিয়ে গেছি। আমি খুব নির্ভর, আমি দুঃখ নির্ভর কেন? কেন অস্বস্তিকর সময় আমার যৌবনকে অবর্ণনীয় আগ্নেয় করে তুলছে? কেন ওই মাঝির সন্তান আমি হলাম না? কেন ওই মূর্খ কৃষক মজুরের সন্তান হয়ে বাবার স্নেহ পেলাম না? তোমার ক্ষমা নেই বাবা। তুমি কেড়ে নিয়েছো আমার শান্তি, আমার সুখ, সাহস, নিশ্চিন্ত নির্ভয়তা। কেন আমি এখনই সীমিত করতে চাই নিজের জীবনের মূল্যবান সময়কে? তুমি একটা অমানুষ। কখন ঘুমিয়ে গেছে তাজ ঘড়ি দেখেনি। বৃষ্টির শব্দে ঘুম ভাঙল। ওমা, একেবারে সকাল 10টা বাজে। লাফ দিয়ে উঠে হাত মুখ ধুয়ে তৈরি হতে থাকলো। মেঘ ভাঙা চাঁদের মতো ঝলকে দিয়ে মৃদুলা ঘরে ঢুকলো। শীতে ধরে গেছে বাবা, এত বৃষ্টি, ঝড় বৃষ্টি। মৃদুলা কাঁপতে কাঁপতে একা একা কথা বলছে। মাথায় বড় একটা মানকচুর পাতা। মাথা ছাড়া সবটাই ভিজে গেছে, কাপড় ভিজে শরীর লেপ্টে আছে। এমন দৃশ্য সিনেমার সব হামেশা দারুণ উপভোগ্য। মুগ্ধ দৃষ্টি ওদিকে থেকে না দ্রুত সরলে দোষ শুধু তাজেরই নয়, বয়সেরও। হাত বাড়িয়ে তোয়ালে এগিয়ে দিতে দিতে বিজ্ঞের মতো তাজ বলল, হায় হায়, ভিজে গেছে, জ্বর হবে যে, মোছো শরীর, কাপড়টা পাল্টাও। না বাবু, আমাদের এমন ভিজে অভ্যাস আছে, আমাদের এত সহজেই জ্বর হয় না, অসুখ করে না। বলে গায়ের ঘাগরা ওড়না চিপে জল ফেলছে। চুলের বেনের ফিতে খুলে চুল ছেড়ে দিয়ে কাঁপতে কাঁপতে চুলুর পাশে বসে আগুন জ্বালাতে লাগলো। তাজ বিচলিতভাবেই বলল, মৃদুলা, কখন যে অসুখ হবে তুমি জানো? তুমি অসুখ হয়ে পড়ে থাকলে কি হবে? কে তোমাকে দেখবে? কে আমাকে রেঁধে দেবে? তাই তো বাবু, আমাকে কে দেখবে? বাবু, তুমি ঠিক বলছো, অসুখ বিসুখের কথা বলা যায় না। বরং আমি বাড়ি যাই, রাতের আগে আসবো। বাড়ি যেয়ে কাপড় বদলে আসবো। তোমার রান্নাটা উনুনের পাশে ঢেকে রেখে দিই। বেশি সময় লাগবে না। আজ ডিম ভাজা ভাত খেও বাবু। ওবেলা মাংস ভুনে ডাল সেদ্ধ ভাত দেব।
নিথর হয়ে দাঁড়িয়ে রইল তাজ। সে ভাবল, কত সহজ সুন্দর পবিত্র এই দায়িত্ব। যাক, বেতন দেওয়া হলো, মৃদুলা তার আপন না হলো পর নয়। তাজ বেশি জোরে করে কিছু বলতে পারল না। কি পারবে মৃদুলা? মৃদুলা, তুমি বরং বাড়ি যাও, এবেলা আমি ফল টল খেয়ে নেব, ওবেলা একটু আগে ভাগে খাবার দিয়ে দিও। যাও, তোমার ঠান্ডা লাগছে, বন্ধ করো রান্না। মৃদুলা কোনো কথা না শোনার মতোই ভাত ডিম ভাজা দুটো বাটিতে বেড়ে প্লেট গ্লাস টেবিলে দিয়ে চায়ের পানি ফোটাতে দিল। চা করে ফ্লাক্সে ভরে দিতে দিতে বলল, বাবু তুমি কিন্তু ভিজো না। কেন? ভিজলে অসুখ হবে। হবেই তো। গাড়িতে যেও, ছাতাটি মাথা থেকে সরিও না। বাবু, এত বর্ষায় জঙ্গলেও যেও না। বলা তো যায় না, এত বর্ষায় পশু পাখি সাপ কত কি এদিক সেদিক ছুটছে আশ্রয় পেতে। এখানে জোক আছে খুব বড় বড়, রক্ত চুষে নে। গেলবার এক শহরে বাবুর বন্ধুটির সে কি হাল, প্রায় মরতে মরতে বেঁচে গেল। তোমার বাড়িতে গাড়ি যায়? যায় না বাবু, যায় না। উঁচু নিচু পথ যায় না। মৃদুলার ভয়ার্ত চোখের ভাষা তাজের বুঝতে বাকি নেই। সে গেলে একথা সে কথা সন্দেহ বহু কিছু হবে, এসব তার অজানা নয়। বাবু, আমি আসি এবার, তুমি খেয়ে নিও। হ্যাঁ, খাবো। মৃদুলা আবার ছুটতে লাগলো হরিণের মতো। মনে হলো জলপরি। এবার মাথা নিচু নেই। মুষলধারে বৃষ্টি বাতাস চুলের ঝাপটায় ওর ভারটা মুখটা বারবার ঢেকে যাচ্ছে ময়ূরের মতো। ও চলে যাচ্ছে, আবার ফিরে একবার তাকিয়ে বলল, বাবু চিন্তা করো না, আমি ঠিক বাড়ি পৌঁছে যাব। চা সিগারেট সঙ্গী আপাতত। কেমন উদাস করা দিন, ভালো লাগছে না কিছু। গান শুনতেও মন চায় না। কেউ যদি গান শোনাতো, গান গান মনে পড়ে যায় অশেষ স্মৃতির নিংড়ানো ব্যথাটা বুকের মধ্যে অতীতকে অনুভব করায়। অপ্রস্তুতভাবেই যেন অসহ্য দুর্ভেদ্য বেদনা তোলপাড় করছে। খালার দেবরের বিয়েতে খুব হইচই করেছিল সবাই। তখন তাজের আইএ প্রথম বর্ষের পরীক্ষা। হঠাৎ এক ঝাঁক মেয়ে এসে হাত থেকে বই টান দিয়ে কেড়ে নিয়ে বলল, ইলা ইস পড়ুয়া ছাত্র, স্ট্যান্ড করবে। আর যেন কেউ পড়ে না। কাজরি, দেখো দেখো না পড়া। ফারহানা, আসলে তো ফেলটু। বাঁশরি, ভাব ধরেছে। ইলা, বুঝিস না দেখাচ্ছে। ফারহানা, বিয়ে বাড়িতে কিসের পড়া? বাঁশরি, সুবুধ বালক, লজেন্স খান। ইলা, আরে ভাই, কদিন না পড়লে রামায়ণ অশুদ্ধ হবে। কাজরি, ফেল তো এমনিতেই করবেন, খামাখা আনন্দ থেকে দূরে কেন? বলেই রং ছিটিয়ে কাপড়ের 12টা বাজিয়ে দিল। হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। মেহরুবা, আপনি কি বোকা না পাগল? ইলা, আপনি কি বোবা? তাজ, এসব কি হচ্ছে? এসব তো ভদ্রতা নয়। ইলা, ও ভদ্রতা শিখবো আমরা এই বয়সে? তাজ, জি, আপনারা অভদ্র। ফারহানা, কি এত বড় কথা, এমন অপমান, ছোট লোক গাইয়া চাষা। তাজ, আমি ছোট লোক? ইলা, তো আর কি, শুধু কি তাই? বেয়াদব। তাজ, কি বেয়াদবি করলাম? ইলা, কি করেননি? তাজ, কি করেছি? মিথ্যুক। ফারহানা, আমরা মিথ্যুক? অত অপমান, আশ্চর্য, গায়ে পড়ে ঝগড়া। তাজ, করলে কি করব, কি ঝামেলায় পড়লাম। মেহবুবা, আমরা ঝগড়া করেছি? তাজ, তো কি করেছেন? আদর করেছেন? ইলা, শখ তো, কত আদর করব? তার সাহস কত বড় দেখেছিস ইলা? তাজ, সাহস কে দেখাচ্ছে? বাঁশরি, একটু পরে বলবে চুমু দাও। ইলা, বললেই হলো? চুমু না থাপ্পড়, কোনটা চাই? তাজ, কিছুই না, আপনারা যান। ইলা, না গেলে? তাজ, আমি চলে যাব। বাঁশরি, আর আমরা যেন পা ধরে কেঁদে কেটে বলবো, যেও না, আমায় ছেড়ে চলে যেও না। তাজ, মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন কিন্তু। কাজরি, মাত্রাটা কি? তাজ, অসভ্য। ফারহানা, কি আমরা অসভ্য? নিজে কি দেখাচ্ছি তিনি ভালো ছেলে। তাজ, লজ্জা নেই?
ধেই ধেই করে একটা ছেলের ঘরে ঢুকে গেলেন অনুমতি ছাড়া। আশ্চর্য! ইলা, আপনার জ্ঞান নেই? বিয়ে বাড়িতে এসে পড়া নিয়ে বসে আছেন, এতে আশ্চর্যের কি হলো? কাজরি: আসলে তো পড়ছেন কোনো ম্যাগাজিন। তাজ: জি না, নামটা শুনুন। বাঁশরী: এত ঠেকা নেই তাজ, আপনারা যান অথবা পথ ছাড়ুন। ফারহানা: কোনোটাই হবে না, সরি বলে সম্মান রক্ষা করুন। তাজ: কেন সরি বলবো? বলবেন আপনারা। ফারহানা: বলবো না। মেহরুবা: কোষে একটা চোর মারতে পারলে মনের জ্বালা জুড়াতো। তাজ: মেরে দেখেন, হাত ভেঙে দেব। এত সোজা না মেয়েদের গায়ে হাত দিয়ে দেওয়া এই বিংশ শতাব্দীতে। তাজ: দিয়েই দেখেন। অসভ্য! সত্যি সত্যি সজোরে এক চোর বসিয়ে দিল মেহরুবা তাজের গালে। হিতাহিত না ভেবেই তাজ আরো জোরে এক চোর বসিয়ে দিল মেহরুবাকে। মেয়েটি খালাতো বোন, বর্ণনার বান্ধবী মেহরুবা। বেশ লম্বা, উজ্জ্বল, ফর্সা, বড় বড় টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, একটু মেজাজি মায়ের আহ্লাদে তার আর খেয়াল খুশির সীমানা নেই। সব বান্ধবীদের লিডার। ঝাঁকড়া চুল দুলিয়ে গোখর সাপের মতো ফোঁস করতে করতে একসময় ইডিয়েট, বাস্টার্ড, ব্লাডি, ফুল, ননসেন্স, সিট, যা খুশি ইংরেজি বাংলায় গালি দিয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, মেহরুবা, জানো তুমি কি অন্যায় করেছ? তোমাকে আমরা দারোয়ান হিসেবেও রাখবো না। এত অযোগ্য তুমি, ছোট লোক। তোমার বাবা তোমাকে যা খুশি তাই করতে পারে। আমাদের কুকুর দিয়ে তোমাকে ছিঁড়ে ফেলবো, মানুষ চেনো না। তাজ: হয়েছে, এবার যেতে দিন। বক বক শুনবো না। ইলা: কি আটকাছে পা ধরে? সেই রাতে সবার সামনে দুজনের কাছে দুজন সরি বলা, তারপর বিয়েতে মজা করা হলেও গায়ে পড়ে এসে ঝগড়াটা পা থেকে মুছতে পারছিলাম না। এত ঝগড়া এবং অহেতুক যথারীতি পরীক্ষা হলো। লন্ডন যাচ্ছিলাম মাকে নিয়ে। মায়ের অসুখ, মন বিষণ্ণ। লং জার্নি। দিল্লিতে প্লেনের যাত্রী নামলো, উঠলো, আমরা বসা। উচ্চ কণ্ঠে চিৎকার করে কে একজন বলে উঠল, এই যে মিস্টার সরি, কেমন আছেন? প্রায় 1 বছর পর দেখা, কি খবর? কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি লন্ডন। পরীক্ষা শেষে দিল্লিতে বেড়ালাম 15 দিন। এখন 1 মাস বেড়াবো লন্ডনে বড় খালার বাসায়। আমার খালা ডাক্তার, খালু ডাক্তার, খালাতো ভাই ডাক্তার, ভাবিও ডাক্তার। কি দারুণ ব্যাপার! আমার খালা খুব ভালো, খুবই সুন্দর, খুবই ভালো। তাজ: একাই যাচ্ছ? মেহরুবা: আমরা 4 বান্ধবী। পরিচয় করুন। ফারহানা, ইলা, কাজরি, বাঁশরী। চেনেন তো ওই যে ঝগড়া? তাজ: হ্যাঁ হ্যাঁ, চিনব না কেন? ও ঝগড়া কি ভোলা যায়? মেহরুবা: এখন ওসব বাদ, আমরা এখন ভদ্র হয়ে গেছি, একেবারে সভ্য। তাজ: ধন্যবাদ। অসভ্য ছিলেন তাহলে? ইলা: না। আপনার মা কি অসুস্থ? আহ! তাজ: হ্যাঁ, আমার মা অসুস্থ। ফারহানা: তাহলে তো আস্তে কথা বলতে হয়। উনি কি রাগী? তাজ: আস্তে কথা বলবা ভদ্রতা, উনি রাগী নন। বাঁশরী: আবার ঝগড়া? কি ব্যাপার? তাজ: না না, দেখছেন না সবাই কিভাবে তাকাচ্ছে? ইলা: কেন, আমরা কাউকে কিছু বলেছি? তাজ: আহা, আস্তে বলুন, সবাই কেমনভাবে তাকিয়ে আছে। মেহরুবা: আমরা তো বোবা নই, বৃদ্ধও নই, আমরা তো কাউকে বকাবকি করছি না। তাজ: ঠিক আছে, চিৎকার করুন। ফারহানা: করবই তো, করব। আরে না না, কেন চিৎকার করবেন? মহা সমস্যায় পড়লাম। ইলা: ঠিক আছে, আস্তে কথা বলবো না। তাজ: কেন? কাজরি: কথা বললেই তো বলছেন ঝগড়া, চিৎকার। কথা যারা বলেন না তারা পাজি। আজ সিট বেল্ট। তাজ: সিট বেল্ট বাঁধুন। মেহরুবা: এই বাধায় কি দুর্ঘটনা ঘটলে কেউ বাঁচবে? যত সব, আমি বাঁধবো না। বাঁধুন। মেহরুবা: না বাঁধলে? ওরা বেঁধে দেবে। মেহরুবা: আমি খুলে ফেলবো। তাজ: ফেলেন, যা খুশি তাই করেন। মেহরুবা: আপনি বাঁধেন। তাজ: অবশ্যই, ওটা তো নিয়ম। ইলা: সবুজ, ভদ্র, দায়িত্বশীল যুবক। তারপর সারা পথ কথায় নীরবতায় কেটে গেল ভালোই সময়। 4 বান্ধবী যেন কথার জাদুকর।
কথা, হাহা হিহি, একসাথে বাথরুমে যাওয়া, অর্থাৎ সবাই খুব আনন্দে সময় পার করলো। বিশাল এয়ারপোর্ট, হিথ্রোতে প্লেন ল্যান্ড করলো। ঠিকানা বিনিময়ের পর যার যার গন্তব্যে চলে যাওয়া, তারপর প্রত্যহ ফোনে ফোনে কথা, ঘন্টার পর ঘন্টা, রাত দিন রাত, দুষ্টুমি হাসাহাসিতে জানাজানি একটু গাঢ় হতে লাগলো। ফারহানা: ও ভাইয়া, মেহরুবা দেখতে কেমন? ইলা: এই যে ছাত্র, মেহরুবাকে চাই না আমার সাথে কথা বলবেন? কাজরি: মনের অসুখটা কেমন? বাঁশুরি: কদ্দুর এগুচ্ছে ঘটনাটা? লজ্জায় সেদিন ফোন করিনি মেহরুবা। দু একদিন ওরা খালার বাড়িতে লাঞ্চ করলো। আমি প্রায় ওখানে যেতাম বন্ধুর বাসায় যাবার নাম করে। চলে আসবার আগে মেহরুবাকে নিয়ে একা সারাদিন ট্রাফেলগার স্কোয়ার, জু, বার্মিংহাম ফেলস ঘুরলাম, বাইরে খেললাম, ছবি তুললাম, টমসে গেলাম। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আরও 2-4টা দিন যদি এমনি করি ওকে কাছে পেতাম। দেখছেন, এখানেও কাক আছে। ইস, কত ফুল লক্ষ্য করেছেন? এদের গোলাপ সংখ্যায় বেশি, বড় এবং নানান রঙের, সুগন্ধ নেই, দেখতে সুন্দর। তোমার চেয়ে বেশি নয়। আপনার চোখ নষ্ট, কি যে বলেন! টমস আর বুড়িগঙ্গা প্রায় এক, তাই না? তাই। মাদাম টুসুট কি অপূর্ব! তোমার চেয়ে কি? পাগল আপনি। অবশ্য আমিও। কেনটাকি ফ্রাইড চিকেন দারুণ, আমি একসাথে দুটো খেতে পারি। আপনি? অ্যাপেল ফ্রাইও পছন্দ করি। আমিও। আমি এদের দেশের বাড়িঘর দেখে মুগ্ধ। আমিও মুগ্ধ তোমাকে দেখে। প্রেমে পড়েছেন? তুমি পড়নি? চোখ বুঝেন, কি হবে? চোখ বন্ধ করেন, এবার খোলেন। কি এটা? এটা একটা বন্ধ খাম। খুলবেন কাল, যখন প্লেনে চড়বেন তখন। দেখেন আকাশটা আজ মেঘহীন নীল, কি সুন্দর নীল। ওই আকাশ আমাদের। ফুলগুলো দেখেন না, ওগুলো আমাদের। নদীটা আমাদের। ও এই মাঠ, ওই পথ, রাজপথ আমাদের। এই বিকেল আমাদের। এই পৃথিবী আমাদের। আপনি তোমার। আই লাভ ইউ মেহরুবা, আই লাভ ইউ। তুমি বোঝো না? তুমি কি? কথায় কথায় কটা বেজে গেছে, চলুন ওঠা যাক। ওরা যে কি করছে! ওরা কথার পরে এ কথা কি আসে! চলুন, আমায় পৌঁছে দেন, দেরি হয়ে যাচ্ছে। ফোন করো, চিঠি দেবে। ফোন করব, চিঠি দেব। সত্যি সত্যি দেবে তো? হ্যাঁ, দেব। হাত ধরে দুজন হাঁটছে। মেহরুবা গান গাইছে। এ গানের প্রথম 4 লাইন চঞ্চল পায়রা যেন। গাড়িতে একটা বড় মশা দেখে ভয়ে তাজকে জড়িয়ে ধরল। এই, ওইটা মারেন, ভয় লাগে। তাজ টিস্যু পেপার দিয়ে ওটা ধরে বাইরে ফেলে দিল। এই প্রথম স্পর্শ, এই প্রথম ফাগুন। আমরা পৃথিবীর মুখাবেশে হৃদয় ভরে উঠল তাজের। আই উইল মিস ইউ। আমি চিঠি দেব মেহরুবা। বলো, তুমি আমাকে একটু আদর করব। আমি তোমাকে একটু আদর করব। করো। প্রায় 10 মিনিট ধরে চুমুতে ভরিয়ে দিল মেহরুবার চোখ, ঠোঁট, গাল, কপাল, হাত। রাগ করলে? হ্যাঁ, করলাম। আরে সরি, রাগ করো না। ইমোশনালি আই লাভ ইউ তাজ। এই দিন স্মরণীয় হয়ে থাকবে। দারুণ সুন্দর কাটলো দিনটা, শুধুই স্মরণীয়। মেহরুবা নির্ধারিত স্থানে এসে গেল। বিদায় বেলা মেহরুবা হাসি মুখে বিদায় দিয়ে বলল, আবার দেখা হবে। পৃথিবীটা খুব বড় নয়। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে তাজ ফিরে এলো। প্লেনে উঠেছে তাজ মা সহ। ছটফট করছে কখন খামটা খুলবে। যাকে বলে প্রথম প্রেম, এই জন্য প্রথম সুখ পাওয়া। খামটা খুব যত্নে ধীরে ধীরে খুলল। শুধু একটা ছবি, পেছনে লেখা মেহরুবা। ঝাঁকড়া চুলের আড়ালে চাঁদ মুখ হাসিতে যেন ফুল ঝরছে। একটা চোখ চুলের একটু আড়ালে, অন্য চোখ কথা বলছে। কি বলছে কি? আই লাভ ইউ। জানি না
প্রতি মিনিটে মিনিটে কত দূরত্ব বাড়ছে দুজনের অবস্থানের। অস্থিরতায় মনটা বিছিয়ে আছে। মেহেরুবা, কি মিষ্টি নাম, মিষ্টি মেয়ে, মিষ্টি স্মৃতি। না না, স্মৃতি কেন, প্রতিময় বাস্তব। মেহেরুবা, আমার মেহেরুবা। মাস ছয়েক, প্রায় 100টি চিঠি বিনিময়, বহু ছবি, কিন্তু কোনো চিঠিতেই মেহেরুবা তেমন কিছু লেখে নাই। ভালো থেকো, দেখা হবে প্রভৃতি। বেশ কবার তাজ ফোন করেছে, মেহেরুবাও করেছে 2বার। তারপর শেষ চিঠি। সুপ্রিয় তাজ, ক্ষমা করো, আমার মামার ছেলের সাথে নানার ইচ্ছে অনুযায়ী আমার বিয়ে আগামী 7ই জুন। ভুলে যেও, এমন স্মৃতি জীবনে অনেকেরই থাকে। সুখে থেকো মেহেরুবা। তাজ যেন বিশ্বাস করতে পারছিল না, এর নাম মৃত্যুও হতে পারে। ভালোবাসা এত কাদায়, ভালোবাসা বুদ্ধি দিয়ে সব যেন বোঝা যায় না, তেমনি কষ্টের অশুভ সূচনা ইচ্ছে এবং জীবনের উভয় অংশে জড়িত। আজ বুঝতে পেরে দুঃখ এবং তাজের সাদৃশ্য। মেহেরুবাকে অল্প সময়ে দেখার মতো ভালো লাগলে এত ভালোবাসা কি করে কখন ওর বুকে জন্মেছিল। ইচ্ছে করেই হাতটা লোমশ বুকে রাখে, এজন্য অজান্তের বুকের ভিতর আরেকবার মেহেরুবাকে খোঁজা। পুরনো দিনগুলো বারবার মনে পড়ছে। অলস দুপুরে বল গাহারা বাতাস যখন খুশি, তখন জানালা দরজা খুলছে বন্ধ করছে, খারাপ লাগছে শব্দ। বারবার অমনভাবে বাড়ি খেলে মনে হয় ভেঙেই যাবে। জবাব পাবে না আর। মেহেরুবাকে লিখে জানিও। পাঠিয়েছিল তারপর নতুন বছর, ঈদ, জন্মদিনও কার্ড পাঠাতে সে ভুল করেনি। আবার লিখতে ইচ্ছে করছে, জানতে ইচ্ছে করছে কেন এমন হলো, আর জানতে ইচ্ছে করছে তার ভালোবাসার কথা। যা হয় হোক, মনের মাঝে বিদ্রোহ অমানুষ করে তুলবে কি তাকে? ভুলতে পারে, তাহলে মেহেরুবা অসুখী হবে, ঘর ভেঙে যাবে। ঘর ভেঙে মেহেরুবা তার কাছে ওই প্রজাপতি মন নিয়ে হাসতে হাসতে এসে গলা জড়িয়ে বলবে কি আই লাভ ইউ? বলবে জমানো কথা, তাকে ছেড়ে থাকার অসহনীয় দিনের কথা। কে দেখছে না ভুলে আদরে চুমুতে ওকে পাগল করে ফেলবে। অনেকক্ষণ নীরবে চেয়ে থেকে বুকে জড়িয়ে ধরে আবেগ কণ্ঠে বলবে কি ওর দ্বিধাহীন ভালোবাসার কথা। দুজনের নিঃশ্বাস কি দ্রুত ওঠানামা করবে? পৃথিবীর সমস্ত লজ্জা ক্রমশ দূরে যাবে। ঢেউয়ের মতো ছুটি বুক এক হয়ে ছুঁয়ে ছুঁয়ে যাবে দুটি তৃষ্ণার অকুল উপকূলে। স্বপ্নের ঐশ্বর্যে সুখের সংস্পর্শে ভুলে যাব দুঃখ। আমার চাওয়া পাওয়ার প্রতিফলনের উপর কপালে বিন্দু বিন্দু ঘাম জমবে। সেখানে আঁকা থাকবে আমার আগামী, আমাদের সূর্যালাপ, আগামী সোনালী জীবন। বিষাদহীনতার মায়াবী মাধুর্য বিভুর সময়ে অবাধভাবে অন্তরঙ্গ একান্ততার স্বাভাবিক প্রসঙ্গ তার কাছে রাখার কৌতূহলে শান্তির সম্বোধনে সুনিপুণভাবে অলৌকিক স্বর্গে এসে চলে যাচ্ছে। সর্বাঙ্গে যেন সাফল্যের অনুভব, ভীষণ সুখী এমন ভাবতে একটুও কুণ্ঠাবোধ হচ্ছে না। আজ যেন সব ফুল হাসছে, বাতাসে চেনা সুর, আকাশটাও অন্যরকম। কিছুতেই নির্বান্ধব মনে হয় না নিজেকে। এমন সুখাবেশে হারাতে সত্যিই যেন তার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। আকস্মিক ভাবনার সুখ মুখে তার কল্পনার তরি ছুটছে দূরে। দৃশ্যগুলো দেখতে পাচ্ছে তাজ। অগ্রবর্তী তার সুখ ভাবনার সরল রেখা, যেখানে হতাশার কোনো প্রশ্রয় নেই। তাজ অবাক হয় না। এমন কল্পনার উত্তেজনা ক্রমাগত উৎসাহ বাড়াচ্ছে। বিষাদের রহস্য ভেদ করে তার মনের মধ্যে খেলা করছে প্রত্যাশার রেশমি হংস। একটু আড়ালের যেন সব নিতে দাঁড়িয়ে আছে আদি অনাদিদের সঞ্চিত প্রেম নিয়ে। বিশ্বাসের প্রকান্তরে অবিশ্বাস, সুখের সীমানার প্রান্ত স্পর্শ করেছে তাজ। বিস্তৃত তার মন, মগজ, হাত পা।
আজ একটির পর একটি স্বপ্ন বাস্তবের সবুজ প্রান্তরে সাজাতে একটু তার অসুবিধা হচ্ছে না। উন্মুক্ত স্বপ্নের একান্তে অপূর্ব অনুভব যেন সংক্রমণিত হচ্ছে দ্বিধাহীনতায়। চারদিকে কোথাও নেই অন্তর্ভেদী যন্ত্রণার অস্থিরতা, অপমান, অসহ্যতা অথবা তীব্র হতাশা। এই কেমন পরিবর্তন, এ কেমন সুখী হবার প্রস্তুতি, এসব আর ভেবে সময় নষ্ট করা আদৌ ঠিক নয়। মেহেরুবা আসছে সবুজ অরণ্য পেরিয়ে, কালের অন্ধকার সরিয়ে। মেহেরুবা তীক্ষ্ণ বাধা অতিক্রম করে হাজার হাজার বছর পরে আসছে। ওই তো সেই ঘোষণা দিচ্ছে কুহু কুহু কোকিল, ওই তো বৃষ্টি থেমে সোনা সোনা রোদ। এত এত সৌন্দর্য, এত ভালো লাগা, সমস্ত উদাসীনতা নিতান্তই তুচ্ছ অহেতুক মনে হয়। এই কাল্পনিক প্রসঙ্গ যেন মিলিয়ে না যায়। মেহেরুবা যেন সত্যি এসেছে। চোখ বন্ধ করে ভাবছে তাজ। ডাক পিয়নের কণ্ঠে কল্পনার বিচ্ছেদ তথা সুখের বিদায় এবং অনিশ্চিত আশার স্বেচ্ছায় সমাধি। স্যার, চিঠি দাও কটা। স্যার, গরিব মানুষ। বকশিস। স্যারের দয়া। তোমার বউ সুস্থ হলো? বাচ্চাটা কেমন আছে? ভালো, খোদার কৃপায়। বেশ, নাও। পিয়ন চলে গেল। ঘরমার্দ দেহ, সারাদিন কষ্ট করা, বড় সংসার। লোকটি বিনয়ী। চিঠিগুলো দেখে তাজ। অফিসিয়াল 3টা, বন্ধুদের 2টা আর মেহেরুবার একটি কার্ড। কেমন যেন বুকের মধ্যে আগুন আগুন বিস্ফোরণ। সেই কল্পনার সাথে এই চিঠির ব্যবধানে কতখানি হবে কে জানে। হাতটা কি সত্যি সত্যি আজ কাঁপছে ওই কল্পনার ক্লোজ আপ তাৎপর্যে। মেহেরুবা তো দূরের। কেন তবু এই চাওয়া? কেন ভাঙ্গা সম্পর্কে জোড়া দিতে চেয়ে ঘুরিয়ে ফিরিয়ে কষ্টের মুখ দেখা? এই চিঠি তাকে উচ্ছ্বসিত করছে না। এই চিঠি তাকে নিস্তেজ করে দিচ্ছে খোলার আগেই। অবসাদের আমন্ত্রণ লিপিয়েই ওই চিঠি। ক্ষুব্ধ হবারও শক্তি যেন ফুরিয়ে আসছে। যৌবনের তেজ সত্ত্বেও কষ্টের প্রতাপে যেন নুয়ে আছে লতাপাতা সংকল্পের। অভিযোগের প্রকাশও নেই। মা বলতেন, কেউ তোমাকে কিছু না দিলে চেয়ে নেবে না, যা নেবে তা নেবার পূর্বে। অস্বস্তি কাটিয়ে উঠতে চায় তাজ, যেন স্মৃতির অবিন্যস্ত কাঁটা তাকে বিদ্ধ করছে, ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে। হৃৎপিণ্ড কষ্টের সংখ্যা শুধু বাড়ছে। আজকাল এমন বিভ্রান্তিতে সে ভুগছে, মনে হয় মাথাটাই খারাপ হয়ে যাবে। অনেক অভিমানে ক্ষোভে তাজ দূরে সরে এসেছে। এ দূরত্ব যেন জীবনের সাথে চারদিকে চিরে দে উদাও নিস্তব্ধতার ধারাল ছুরি। কত চিৎকার করে মনে মনে সে চিৎকার অবহিত হয় না কারো, সকর্ণে শোনাও যায় না। ঝাপসা দৃষ্টি, নাকি চশমাটাই মুছতে হবে? তাজ চশমাটা মুছে চোখটা মুছে নে। চিঠিগুলো পড়তে থাকে। তাড়াহুড়া করছে, তবু ঠান্ডা জল খেয়ে নিল 1 গ্লাস। হাত মুখ ধুয়ে খোলা বারান্দায় যেয়ে ইজি চেয়ারে বসে একটু সময় চোখ বুজে কি যেন ভেবে চিঠিগুলো অস্থিরতা গোপন করে নাড়াচাড়া করছে। আবেগ আপ্লুত হৃদয়, তৃষ্ণার্ত চোখ, নিঃশব্দে শব্দ মেহেরুবা। আগে অফিসিয়াল চিঠি খুলে ছটপট পরে ফাইলে রাখা, তারপর বন্ধুদের ছোট ছোট চিঠি, মজার চিঠি, হাসি ঠাট্টা এবং ব্যক্তিগত চিঠি। অবশেষে লেখা, সবই 1 সপ্তাহ আমার সাথে থাকবে। চিঠিগুলো ভারী মজার। দোস্ত, আসছি, তৈরি থেকো। কুশলাদি উপস্থিতিতেই দেব নেব শালা। খুব দূরত্ব বজায় রাখছো, ভালো থেকো। সুরিত, শিশির। বন্ধু, তোমাকে চেনা হয়েছে। তুমি দ্বীপান্তর হয়েছ কার দুঃখে। বহু কষ্টে ঠিকানা উদ্ধার করে তোমাকে হামলা। রঙিন পানি পাবো তো? ওঠা না হলে সব মাটি। তোমাদের ফেলটু বন্ধু সোহাগ। তাজ, ভালো থাকিস। আমরা আসছি। তোর লাপাত্তা হবার কারণ কি? জসিম। তাজ মিয়া,
পালাবি কোথায়? ধরতে আসছি তোমায়। খুব সোজা নয়, যদিও তোমাকে বোঝা, তবু আসছি। খাওয়া দাওয়া রাখো তৈয়ারি, শিকারে যাব। বাবুল। তাজ। সুপ্রত্যাশা। ভালো আছো? ভাববার অবকাশ নেই। তোমাকে দেখতে আসবো, ভেবো না তোমার কেউ নেই। আমি তোমার পাশে থাকবো বন্ধু, ভাই। সমব্যথিত হয়ে তাসবির। প্রিয় তাজ, এবার আর দূরে নয়, এসে পড়ছি, সাক্ষাতে কথা হবে। মামুন। সবার চিঠি আন্তরিক, তাজ তবু দুবার পড়ল তাসবির চিঠিটা। কত বড় প্রতিশ্রুতি, ছোট সহজ ভাষায় তাসবির বারবারেই একটু জেদি, একরোখা সাহসী, উদার ছিল। পড়ায় যেমন অমনোযোগী না হলো পরীক্ষার আগে, তার মতো মনোযোগী আমরা কেউ ছিলাম না। তাজ আবার ভাবছে স্কুল কলেজের কথা। তাসবির দুঃখের ভরাক্রান্ত থাকতো না। খেলা পাগল বন্ধু বৎসল ছেলেটি অন্যায়ের প্রতিবাদী ছিল বলে বেশ নাম ডাক ছিল ওই বয়সে। তাসবির বলতো, আরে আমার মায়ের দোয়া আছে, নো চিন্তা। জসিম ছিল আড্ডাবাজ, মনটা ভীষণ ভালো। মামুন ছিল আত্মভিমানী বলতে কম শুনতে বেশি, খুব গোছানো শালীন। ওর মা ছিল না, সে কথাটা এখন বুঝি। শিশিরটা খুব মেধাবী, চুপচাপ, সুবোধ ছিল, যাকে বলে অতি ভদ্র। আমরা ওকে অকারণে বিব্রত করতাম পড়া নষ্ট করার জন্য। ও বেচারা তবু রাগ করতো না, শুধু বলতো, তোরা অন্তত 2-1 ঘন্টা পড়াশোনাটা কর, বয়স তো হচ্ছে, তোরা পাশ করবি না। সোহাগ বলতো, পড়ে কি হবে রে, বাপের বহুত টাকা আছে, পইরা মাস্টারি কইরা কি লাভ, বাপে কামাইতেছে, আমি ফুর্তি করুম, বহুত পড়ছি। পড়ারে সেলাম। বাবুলটা গান টান নিয়ে ব্যস্ত থাকত, তবে খুব বুদ্ধিমান, সহজ হিসাবে সে পরিচিত ছিল। আমাদের গ্রুপের তাসবিরটা একটু আলাদা ছিল, তবে ছেলেটা খুব উদার ছিল। এবার অপ্রত্যাশিত চিঠি, দুঃখ তুচ্ছকর, সাদা খাম, গোটা গোটা লেখা, ডাবল করে শৈল্পিক অক্ষরে লেখা, মিস্টার তাজ চৌধুরী। তাজের উপর কয়েকবার রঙিন কলমের আঁচড় ফেলে ছিঁড়ি করছে ওই স্থানটা। তাজ, শুনে খুশি হবে, আমি মা হতে যাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার, তোমার জন্মদিন ডিসেম্বরের 3, আমার বাচ্চা হবার ডেট ওই দিন। কি দারুণ, তাই না? একদিনে দুজনের জন্মদিন। কেমন হবে তাহলে? তো 2টো কেক আনতে হবে। কি আজব ব্যাপার। আমার কিন্তু ভারী মজা লাগছে। যাক, সুন্দর দেখে 1000খানিক খাম পাঠাও। আমি চাই ছেলের নাম পাঠাও, আর মেয়ের নামও পাঠিয়ে 10-15টা ছোট 2 অক্ষরের নাম, বুঝেছ তো? আজ আমরা ওই সব জায়গায় ঘুরলাম যেখানে তুমি আমি ঘুরেছি। আজও গাড়িতে কি একটা পোকা ছিল, ভয়ে আমি তো শেষ। চিৎকার, হইচই, ও আমাকে বকেছে এত ভয় পেলাম বলে। ও একটা গাধা, পোকা দেখে ভয় লাগবে না? জানো, তাও বকেছে 2বার, 1 ঘন্টায় 2বার বকা। 2 বছর এই দুঃখ যাবে না। ওই ফুলগুলো মনে আছে? গোলাপ, লভেন্ডার, ডেজি, পপি, হলিহক, ক্রিসেন্থিমাম, হাইড্রোজিনিয়া। কি সুন্দর ছবি তুলেছি, পাঠাবো। ও তুলে দিয়েছে ছবি। আজ ওয়েদারটা সুন্দর, টমসের পানি উত্তাল, ঝিকিমিকি করছে। তুমি ভেবে দেখো, বুড়িগঙ্গার সাথে টমসের অমিল নেই। আমি এখন নীল ড্রেস পরা, চুল বাঁধা। এখন ডিনার করব, চিঠি শেষ করি। আগামী মাসে কানাডা যাব, আমার মেজো খালার ওখানে। খুব মজা হবে, তোমাকে সব জানাবো চিঠিতে। দোয়া করি, দোয়া করো, আমিও দোয়া করি। ওর অনেক বন্ধু বান্ধবী আছে দেশি বিদেশি। একজন বন্ধু আমার দিকে তাকিয়ে থাকে, এ নিয়েও ওর ভাবনা নেই। লোকটা থিসিস নিয়েই মত্ত, তোমার মতো কেউ নয়। তুমি খুব ভালো, প্রেম টেম করছো
করলে জানিও। মেহেরুবা, লন্ডন। চিঠিটা অনেকবার পড়ল তাজ। এ যেন শুধু চিঠি নয়, কি এক আকর্ষণের দুর্বোধ্য অন্তরঙ্গতার সুনিবিড় ইঙ্গিত। মেহেরুবা মা হবে, এত খুশির খবর। পৃথিবীতে একজন নতুন অতিথি আসবে, একজন সুখী মায়ের কোলে। যেন মা হাসে, স্বপ্ন দেখে সহজেই ভুলে যায় কষ্ট। যে মা অপরূপ মেহেরুবা, তাহলে মনে করে তাকে। তাজ কেমন একটা উদাসীনতায় আক্রান্ত হলো। ওই ফুল নদী পোকা, বকা খেয়ে এত রাগ, তো এত রাগ, এত অভিমান। আর আমার কি অভিমান হবে না? মাত্র 2 বছর দুঃখটা থাকবে, আর আমার এত বড় দুঃখটা আমৃত্যুই তাহলে থাকা স্বাভাবিক। আমার জন্মদিন, ওর বাচ্চার জন্মদিন। কেন, কিসের এই সাদৃশ্য? নাম দেব? কি নাম দেব? নাম তো একটাই, মেহরুবা। নাম তো একটাই, তাজ। আর কোনো নাম যে আমার ভালো লাগে না। তবু আমার মেহরুবা মা হবে। নাম তো বের করবই, হাজার হাজার লাখ লাখ কোটি নামের মধ্য থেকে বেছে একটা নাম, যে নামটি সবচেয়ে সুন্দর, শ্রুতিমধুর সেই নাম, যে নামের মাধুর্যে সুখের প্রাচুর্য, প্রেম, শান্তির স্পর্শ। দু চোখে অশ্রু টলমল করছে। চশমাটা খুলে ধীরে ধীরে চিঠিটা খামের মধ্যে ঢুকিয়ে খামের উপরে লেখাতে হাত বুলায় তাজ। তাজ সহজ হতে চেষ্টা করে। বাবু, কি খাইছো বিকালে? চা দিব? তোমার চোখ লাল কেন? জ্বর নাকি? মৃদুলার উৎকণ্ঠিত কণ্ঠে স্বাভাবিক হতে চায় তাজ। একটু অপ্রস্তুত হয়ে বলে, চা দাও মৃদুলা। জ্বর হয়নি, বৃষ্টিতে ভিজলে তুমি আর জ্বর হবে না আমার। বোকা মেয়ে। হ্যাঁ বাবু, ঠিকই বলছো, আমি বোকা। অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল মৃদুলা। লজ্জা পেয়ে গেল তাজ। আরে এমনিতেই বলেছি, ও তো শুধু আমার কথা। তুমি তো বোকা নও, তুমি বুদ্ধিমতী লক্ষ্মী মেয়ে। না বাবু, আমার সৎমা বলে তুই অলক্ষ্মী, বাবা বলে আমি অভাগিনী, আর অনেকেই কয় আমি বোকা। যারা তোমায় বোকা বলে তারাই বোকা। না বাবু না, আমি বোকা। তুমি সরল সহজ, এটাই তো ভালো। বেশি চালাক হওয়া খারাপ। বাবু, আজ তাড়াতাড়ি যেতে হবে, বাবা বলেছে রাত না করতে। কেন, কি হলো আবার? যা হয় তাই। আমার বাবা খুব রাগী, সারাদিন ঘুমায়, সাজে ভাঙ নিয়ে বসে, চিল্লায়, ঘরের জিনিস ভাঙে, মারধর করে। সে কি কাণ্ড! লজ্জা শরম নাই? কেন? জানি, মাইনসে কয় ভূতের আসর। দূর, না ভূতের আসর। সর্দারও এমন করে, সর্দারের 7 বউ। এইটা শয়তানের আসর। ওই সব আসর টাসর কিছু নেই, সব মিথ্যা। বাবু, তুমি বিশ্বাস করো, এই সবই সত্য। বোকা মেয়ে। আবারও বোকা বলল? আরে এটা তো কথার কথা। তুমি তো বোকা, নইলে পরাণ মানুষ হইলে এই বনবাধারে একা একা পড়ে আছো বউ বাচ্চা স্বজন ছেড়ে। আমি ভাবি তোমার কথা, তুমিও দুঃখী মানুষ, তাই তো ভাবি। কি ভাবো? মনে হয় তোমার কোনো দুঃখ আছে। না, আমার কোনো দুঃখ নেই বাবুরে। বুঝি, তুমি লুকালে হবে কি, আমি একটু হইলেও বুঝি। কি বুঝো? তোমার বউ তোমারে কম ভালোবাসে, তাই তুমি রাগ করে এখানে এলে। সে এলো না, চিঠি দে, ছবি দেখে দেখে মনরে শান্ত করো, তাই না? কোনটা আমার বউয়ের ছবি? ওই যে বালিশের নিচে। ওই দিন দেখলাম, তাজ বুঝতে পারে মেহেরুবার ছবিটা দেখছে। এই মিথ্যাটা সত্যি হয়ে থাক মৃদুলার কাছে। না, এ মিথ্যে, চিরকালের মিথ্যে। মেহেরুবা অন্যের স্ত্রী, অন্যের মা। সে কিছু বলার আগেই মৃদুলা অন্য ঘরে চলে গেছে ধূপ জ্বালাতে। পরে ব্যাপারটা বলবে ভেবে তাজ সংযত হয়। যাই বাবু, খাবার রইল ঢাকা, খেয়ে নিও। সময় মতো খেও, সকালে আসবো। যাবে? ঠিক আছে, তুমি খেয়ে নিও। বৃষ্টির পালা যেন শেষ। মেঘ ছেঁড়া, সেও জমছে না।
অর্থাৎ আকাশে আজও থাকবে অত্যন্ত সুন্দর চাঁদের মোহন মেলা। ফ্রিজের বিয়ারগুলো বের করলো তাজ। আজ কটা খাবে? সব। নিজেই নিজেকে শাসন করে, নো এনিথিং টু মাচ ইজ ব্যাড। বর্তমান নিঃসঙ্গতা বা অসহায়ত্বের কথা আসলে এভাবে ভোলা যায় না কষ্ট, তবু কেন যেন এসব বদ অভ্যাস। তাজ জানে এসব ভালো না। যে দেশের মানুষ অনাহারে অর্ধাহারে বস্ত্র আশ্রয়হীনতায় বেঁচে থাকে, এসব বিয়ার মদ পার্টির 31st নাইট প্রভৃতি নিছক বিলাসিতা, শো অফ অথবা এক ধরনের অমার্জনীয় অন্যায়। এগুলো অসামাজিক কর্মকাণ্ড, ধর্মেরও আওতায় পড়ে না। আজকাল মানুষ খুব নিজেকে নিয়ে ভাবে, স্রেফ নিজেকে নিয়েই। না হলে কেন এত কষ্ট, এত বঞ্চনা মানুষের? একটি দুটি তারা উঠেছে, চারটা উঠেছে হাসনা হেনার গন্ধে, দোলন চাপার গন্ধ একাকার হয়ে কি অদ্ভুত একটা সুরভিতে মনটা বিভোর করেছে। মনে হচ্ছে খেয়ে ফেলি গন্ধটা। স্বাদে কি অনেক বাচ্চা ক্রিম, লোশন, সেন্ট, সাবান বা পেস্ট খায়? আসলে গন্ধটা অর্থাৎ সুগন্ধ কেমন যেন মাতাল করে, যাকে মনে মৌন রোমান্টিক মত্ততা অন্তত আমাকে তো করে। পাহাড়ি এলাকায় উঁচু নিচু পথের গেরুয়া রংটাও স্পষ্ট হয়ে উঠেছে। পাতার কাঁপন চোখে পড়েছে, অর্থাৎ নদীটা ঝকমক করছে। নদীটা আসা যাবার পথে দূর থেকে চোখে পড়ে, কাছ থেকে দেখা হয়নি, অবশ্যই তেমন ইচ্ছেও করেনি। বেয়ার 3-4টা খাওয়া হয়েছে, ভালো লাগছে না। হঠাৎ লাফ দিয়ে উঠে পড়ল তাজ। আরে, আর মাত্র 2 দিন পরে বন্ধুরা আসছে, কতদিন পর দেখা হবে, খুব মজা করতেই ওরা আসবে। একটু বিনোদন একঘেয়ে জীবনকে উজ্জীবিত করে। রেডিওতে একটা বর্ণিশিখায় প্রচার হয়। আসলেই তো, একঘেয়েমের বিষাক্ত যন্ত্রণা মৃত্যুর এই নামান্তর। ওরা যেন আনন্দের সমস্ত স্বাদ পায়। ওদের ডায়েরিতে উজ্জ্বল থাকে ওই 60টি দিন। কাগজ কলম নিয়ে তাজ বসে পড়ল। প্রথম দিন কোথায় যাবে, কোথায় খাবে, কি দেখবে? হয়তো কোনো মেলায় যাবে। ঘরে দিনে বা রাতে কি খাবে? দ্বিতীয় দিন এমনি করে 7 দিনের চমৎকার একটা রুটিন করে ফেলল। আর 2-4টে দিন ওরা বেশি থাকলে আরও দূরে পাহাড় সমুদ্র কূলে যাওয়া যেত। যাক, ওরা এলেও সব ঠিক করা যাবে। মৃদুলার বেশ খাটনি যাবে। 6-7 জন তো আসবে, সবার রান্না ধোয়া পারবে হয়তো, না পারলে একদিনের জন্য অন্য কাউকে হেল্প করবে। মন্দ হয় না। অনেক ভাবনায় সমস্যার কিছু সমাধান হলো বটে, কিন্তু মৃদুলা যদি একটা দিন রাত দিন থাকতো, তাহলে ওদের যত্নাদির ব্যাপারে নিশ্চিত থাকা যেত। এই কদিনের খরচের একটা রাফ এস্টিমেটও করে ফেলল সে। মনটা একটু হালকা হতে না হতেই মনে হলো মেহেরুবার চিঠির উত্তরে সে কি লিখবে। নাকি উত্তর দেবে না? কেন দেবে? কষ্ট বাড়বে। কিভাবে? মেহেরুবার চিঠিটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলল, বাইরে জানালা দিয়ে টুকরোগুলো দুমড়ে ফেলে দিল। কি করল তাজ? এত সে ইচ্ছে করলে নিজেকে নিজে শাস্তি দিতে এমন কেন করল? টর্চ হাতে নিয়ে আবারও টুকরোগুলো কুড়াবে বলে বাইরে এলো। মাত্র 2-4টে টুকরা পড়ে আছে, অন্যগুলো বাতাসে এদিক সেদিক বেশ দূরে চলে গেছে। অপরাধ বোধে মনটা কেমন একটা প্রিয়মান শিখা হয়ে গেল। মেহেরুবার চিঠি ছিঁড়লেই মনের পাতা থেকে মেহেরুবার স্মৃতিটা ছেঁড়া যাবে না। কি ছেলে মানুষই! অনেক কষ্টে মানুষ মাঝে মাঝে এমন হয়তো কেউ তাকে পাগলও বলে। আসলে সহ্যের সীমা অতিক্রম হলে মানুষ বিবেক হারা হয়। সঙ্গত কারণেই মেহেরুবাকে চিঠি লেখা শুরু। ওর ছবিটা সামনে রেখে মেহেরুবা। তোমাকে রুবা নামে ডাকলে কেমন হয়? তোমাকে আমি অনেক নাম দিয়েছি মনে মনে,
পপি, প্রিয়া, সুপ্রিয়া, মিতা, মনোরমা, মনোদিতা, অনন্যা, অপরূপা, অনুপমা, অর্তি, স্মৃতি, প্রীতি, অদ্বিতীয়া, সুনয়না, জীবনী, সুহৃদয়া, প্রদীপ্তা, আরও কত কি। তোমার নতুন অতিথিকে আগাম শুভেচ্ছা। ও দেখতে হবে তোমার মতো, দেখতে পাচ্ছি মনের চোখে। ঘুম ঘুম লাগছে। বালিশের নিচে কাগজ কলম রেখে শুয়ে পড়ল তাজ। কাল ভোরে উঠতে হবে, শহরে যেতে হবে। কয়েকটা দিন চাদর, বালিশ, বিস্কিট, চা, চিনি কিনতে হবে। বেশ ব্যস্ততা, সময় কম, বন্ধুরা আসবে। কটা দিন ওদের যেন বোর না লাগে। দেখতে দেখতে সেই প্রত্যাশিত দিন এলো। মাইক্রোবাসে করে বিকেল 3টায় এরা এসে হাজির হলো। তাসবির, সোহাগ, বাবুল, শিশির, জাম্বু, জিয়া, মামুন, জসিম। সবাইকে পেয়ে তাজ এখন বেশ আনন্দে আছে। কি খাবে, কি দেখাবে। আয়োজন কম নয়। দুবেলা মৃদুলার রান্না খেয়ে সবাই তৃপ্ত। রাতভর গল্প, তাস, ক্যারাম খেলা, কলেজের গল্প, আরও কত কি। কার প্রেম চলছে, কার সর্বনাশ, কে কাকে ফাঁকি দিল, কে কি ভুল করল, কে আর্মির হাতে অযথা ধোলাই হলো, দুনিয়ার গল্প। সব যেন ছোট হয়ে এসেছে। কিভাবে সময় পার হচ্ছে। তাজ কোনো মতে অফিসে যেয়ে ঝটপট কাজ সেরে চলে আসে। আজ ওই নীল পাহাড়ে প্যাকেট লাঞ্চ, রাতে নৌবিহার, ছবি তোলা, ভিডিও করা, স্থানীয় বাজারে যাওয়া, কোনোটার যেন বিরাম নেই। বনফুল, পাহাড়, নদী দেখে সবার মন আনন্দে টগবগ। নদীর তাজা মাছ ভাজা, তাজা সবজি, পাখি, হাঁসের মাংস, খাঁটি দুধ, ফল, একেবারে যাকে বলে স্বাদের সময়। প্রতি রাতেই বিয়ার, মদের আসর। অতিরিক্ত না হলেও কম নয়। একদিন কাজের চাপ বেশি, তাই মৃদুলার দূর সম্পর্কের এক দাদিও তার সাথে কাজ করছে। দাদি এখানে দিন রাত একদিন থাকবে। মৃদুলা দুবেলা যাওয়া আসা কাজ করে। ওদের পেয়ে তার বাবু খুব আহ্লাদে মত্ত, যেন উৎসব। মৃদুলা খুব খুশি। বাবুকে খুশি দেখে মুখ ভার নেই। হাসি ঠাট্টায় তার বাবু সুখী মানুষ। এ বাবু যেন সে বাবু নয়। বাবু, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। তোমার মুখে এমন হাসি তো দেখিনি। এমনি থাকবে তুমি। ওদের বলে দাও তোমার কাছে থাকবে। তাহলে তোমার শান্তি হবে। আমি শান্তিতে থাকলে তোমার ভালো লাগে? ভালো লাগে বাবু, তুমি তো আমার মনিব। জাম্বু, জিয়া, সেরেছে রে কেল্লা ফাত, খাপে খাপ, পাইছে রে মাছ পাইছি। কি করি আর। শিশির, বাবুল, তোরা আয় আয়। চারা গাছে ফুল ফুটেছে, জল ডাল ভাইঙ্গ না রে মালি, বলে নাচতে লাগলো মামুন হতবম্ব। সোহাগ, জসিম প্রথমে বুঝে নাই, অপ্রস্তুত হয়ে গেল। এই সব কি? চুপ, ছিছি। ও বেচারি সরল মানুষ, আমার খুব টেক কেয়ার করে। ওসব শুনলে মহাতাণ্ডব হবে। ওরা কিন্তু খুব সহজ এবং কঠিন, যাকে বলে পাহাড়ি মানুষ। জাম্বু, তোর টেক কেয়ার করে? এবার থেকে তুমি দোস্ত ওর কেয়ার টেকার হও। বন্দনা, বেশ সুন্দর মাজা গরম, ও যাকে বলে তাজা সবজি। গোস্ত কি কপালে রে দোস্ত, কি কপাল রে ভাই, কি কপাল। এই তোর মাথা খারাপ হয়েছে? ছি ছি, আবোল তাবোল কি বলছিস? যা বলছি তো সত্যি রে ভাই, সত্যি। দাও যদি ভাই, একটু ভাগ নাই রে আপত্তি। বেশি বেশি হয়ে যাচ্ছে না? কেন রে ভাই? যা সত্যি তাই বললাম। কি সত্যি? তুই শুধু শুধু রেগে যাচ্ছিস। মৃদুলা, তোমরা ঝগড়া করছো কেন? কি হলো? আমার বাবু সহজ মানুষ, বাবুরে কিছু বলো না। জাম্বু, কেন কষ্ট লাগে? কোথায় কষ্ট হয়? কেন কষ্ট? বলো না মন খুলে। মৃদুলা, কষ্ট তো লাগবেই। আমার বাবু খুব ভালো,
তোমরাও ভালো। জাম্বো: হ্যাঁ হ্যাঁ, ভালোই তো হবে। এমন বয়সে, এমন সুযোগে সবই ভালো লাগে। আমাদের ভালো লাগে না? ও মৃদুলা, তুমি যে ভুলিয়ে দিলে সব। মৃদুলা: ও বাবু, ও এমন করে কেন? ওরে ভূতে ধরেছে। কি কথা কয়? জসিম: ও নিজেই ভূত। আজ যে কি হবে? তাসবির: কি হচ্ছে এইসব? এই জাম্বো, শুরু বদমাইশি। কোথাও যেন একটু সামলে চলতে পারিস না? মামুন: ও সামলাবে, ও তো গন্ডগোল ছাড়া থাকেই না। জাম্বো: আপনা কাম করো ইয়ার। তাসবির: ইয়ার মানুষ হবে না। জাম্বো: সবাই মানুষ হলে অমানুষ হবে কে? আমি দেখাই, কেউ দেখায় না। বুঝেছো ভাইয়া? মামুন: কি হচ্ছে এসব? আশ্চর্য। শিশির: ধুর, সব প্রোগ্রাম নষ্ট। এত সুন্দর পরিবেশ তুই নষ্ট করে দিলি। জাম্বো: তুই ঠিক কর, তুই তো আমার আদর্শ বাঙালি শালা বাটপার। শিশির: তোর সাথে কথা বলে লাভ নেই। তাজ: হয়েছে, এখন চলো, খেয়ে একটু জিরিয়ে বের হতে হবে। আজ নীল পাহাড়ে যাওয়া মনে আছে তো? মৃদুলা: নীল পাহাড়ে যাবে? ওখানে যেও না বাবু। জাম্বো: যাবে তুমি মৃদুলা? মৃদুলা: না, তোমরা যেও না। অভিশপ্ত পাহাড়। জাম্বো: চলো না, পাহাড় দেখে আসি। মৃদুলা: না, আমার ভয় করে। জাম্বো: প্রথম একটু ভয় লাগে, পরে ঠিক হয়ে যায়, মানে ভয় কেটে যায়। 7 দিন পার হলো, তাজের বন্ধুরা চলে গেল। আজ একটু বিষণ্ণ। মাঝে মধ্যে আসবে বলে গেছে। ওদের যাবার বেলাটা একটু বিষাদের ছিল। মৃদুলা সবাইকে আবার আসতে বলে দিল। জাম্বো উচ্চস্বরে বলল, খুব শীঘ্রই আসবো। খুব ভালো লাগলো এই জায়গাটা। একটা চাকরি নিয়ে এখানকার মেয়ে বিয়ে করব। কি বলিস শিশির? তাজ ভাবছিল সবটাই ঠাট্টা। ও কত কি বলে, ছাগলা একটা। তাজ অপ্রস্তুত হয়ে গেল, কিছু বুঝতে পারছে না। মৃদুলা তখনও কিছু বলল না। দিন যায়, তাজ আর মৃদুলা ও প্রসঙ্গে কথা নেই। তবে মৃদুলার কথায় কাজে চঞ্চলতা নেই আগের মতো। তাজ: মৃদুলা, তুমি কি চিন্তা করো? মৃদুলা: তুমি শুনে কি করবে? তাজ: দেখি কি করা যায়। মৃদুলা কান্নায় ভেঙ্গে পড়ে, দুপা জড়িয়ে বলে, আমি কলঙ্কিনী, আমি পাপী, আমার পেটে সন্তান। তাজের মাথায় আকাশ ভেঙে পড়ল। সন্তান মানে? তোমার পেটে সন্তান? কি করে? মৃদুলা সব ঘটনা খুলে বলল। তাজের মাথায় আগুন জ্বলছে, হাত পা কাঁপছে। আগে কেন বলনি? লজ্জায়। এখন কি করে বললে? বাবু, এখন তো আমার না বলে উপায় নেই। তুমি আমার ইজ্জত রক্ষা করো। জাম্বু বাবু বলেছে এই কথা কাউকে বলো না। আমি আসব, তোমারে বিয়ে করে সংসার করব, তোমারে আদরে রাখব, কষ্ট দিব না। আমার মাথা ছুঁয়ে বলেছে, বাবু তুমি তারে খবর দাও, সে আসবে। তাজ: সে তোমাকে বিয়ে করবে? কখনো না, মিথ্যুক, মদ মাতাল, চরিত্রহীন একটা অপদার্থ। করবে তো কথা দিছে বাবু। যদি না করে? কথা রাখবে না, দিব্যি করেছে তো। না, ও মানুষ না, ও খারাপ, ও জানোয়ার। ও বলে দেখো বাবু, তোমার পায়ে পড়ি, হাতে ধরি বাবু। কাউকে জানালে চিন্তামুক্ত মুখে তাজ তাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখা যাক, চিন্তা করো না। এ কথা আর কেউ জানে না? এ কি জানার কথা? আমাকে মেরে ফেলবে গোত্রের লোকেরা। এভাবে মনিয়া মরেছে কেন তখন বলনি? জাম্বুকে তোমার ভালো লেগেছিল? না, সে তো কেমন যেন, আমি বুঝি না। এখন তো খারাপ হলো, ভালোই জানবো। তখন তাকে বাধা দাওনি? দিয়েছি, পারিণত শক্তিতে। তারপর বিধির বিধান মেনে নিলাম সব। তার কথা বিশ্বাস করে এখন ওই পাহাড়ে যেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মরা ছাড়া উপায় নাই বাবু। তুমি আমারে বাঁচাও। না, ওসব করো না। আমি শহরে যাব, 5-6 দিন ছুটি নেব, তারপর বেটাকে ধরে আনবো। বদমাস, এত নিচে নেমেছে সে, অত বড় লোকের ছেলে।
তাড়াতাড়ি করো বাবু। পরের দিন ছুটি নিয়ে তাজ শহরে এলো, নিজের বাড়িতে না, সোহাগের বাসায়। তারপর সব বন্ধুরা মিটিং করে জাম্বুর সন্ধান নিতে শুরু করলো। জাম্বু তারেক পাতানো চাচার বাড়ি ইন্ডিয়ার গেছে, ঠিকানা কেউ জানে না। জাম্বুর মা বাবাকে ব্যাপারটা বলার পূর্বে ওকে খোঁজার চিন্তায় সবাই অস্থির। ইন্ডিয়া ছোট দেশ নয়। শহরে প্রায় 15 দিন থাকার পর তাজ ফিরে এলো তার চাকরিস্থলে। তখন সন্ধ্যা হয়। দূরে পাহাড়, নীল পাহাড় কুয়াশাচ্ছন্ন, চারটা ফ্যাকাশে মুখে অর্ধনির্মিত। প্রকৃতি যেন নিস্তব্ধ, গাছে গাছে মর্মর ধ্বনি ছাড়া কিছু শোনা যায় না। দূরে কোথায় শিয়াল ডাকছে, নদীটা বয়ে চলছে ধীর পায়ে। পাংশু মুখে তাজ তার কটেজে এলো। আলোহীন দুয়ারে তালা। ডাকাডাকি করার পর পাশের বাড়ির এক বৃদ্ধ এসে চাবিটা দিয়ে কিছু জানে না বলে গেল। ঘর খুলে মনে হলো 1 বছরও ঘর বন্ধ, কেউ খোলেনি। ফুলদানির ফুলে মাকড়সা, দেওয়ালে ঝুল, ধুলো ভরা মেঝে, পাতা ভরা বারান্দা উঠোন। নেরি কুত্তাটা রান্নাঘরে শুয়ে। পোষা বিড়াল ঘন্টি আমাকে দেখেই মিউ মিউ করে কী সব বলতে লাগলো। ঘন্টি নামেই বিড়াল, ভাষা নেই, সব বোঝে। ওকে পানি বিস্কিট দিলাম, রাক্ষসের মতো খেলো। ওভাবে খায় না, খায়নি 2-4 দিন মনে হয়। অফিসের পিয়নটা এলো। স্যার, আপনার খাবার আজ আমার বাসা থেকে আনবো। তাজ: কেন, মৃদুলা কোথায়? সে আসে না? পিয়ন: মৃদুলা নেই, মৃদুলা চলে গেছে স্যার। তাজ: নেই, কোথায় গেছে? কবে গেছে? কবে আসবে? পিয়ন: মৃদুলা মারা গেছে। কান্না জড়িত কণ্ঠে বলে। তাজের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, বুকটা কাঁপছে, হাত পা শীতল হয়ে আসছে। ধপ করে বিছানায় বসে চশমাটা খুলে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মারা গেছে? তুমি দেখেছ নিজে? কবে? কিভাবে? মৃদুলা মারা গেছে। পিয়ন: আজ তার সমাধি হলো। কাল রাতে নদীতে তার লাশ ভাসতে দেখা যায়। তারপর সে কি অসহনীয় মর্মান্তিক দৃশ্য। কান্নার রোল পড়ে গেল সবার মধ্যমণি। মৃদুলা চলে গেল। এলাকাটা চুপ হয়ে গেল বাবু। কোথাও যেন কেউ নেই। গাছ, পশু পাখিও কাঁদছে চারদিকে। মৃদুলা কেউ বলে ডুবে গেছে, কেউ বলে পাহাড় থেকে পড়ে মরে গেছে, কেউ বলে নদীর ভোগ ও স্বর্গে গেছে, কেউ বলে আত্মহত্যা দিয়েছে। জানি না কোথায় ওর সমাধি। ওই নীল পাহাড়ের কাছে কৃষ্ণচূড়া গাছের নিচে। কাল দিনে যেতে পারবেন। ওকে কবে শেষ দেখেছ? 5-6 দিন হবে। আমায় আপনার কথা জিজ্ঞেস করে বলল, কবে তুমি আসবে। তারপর ওদিকে আসলো। তাজ বুঝল মৃদুলা আত্মহত্যা করেছে। প্রিয়নকে চলে যেতে বলে তাজ কান্নায় ভেঙে পড়ল। মৃদুলা, তুমি কেন এমন করলে? তুমি বিশ্বাস করনি আমার কথা? আমি একটা ব্যবস্থা করতামই। তোমার ইজ্জতের মূল্য, সর্বনাশের মূল্য আমার জীবন দিয়ে দিতাম। জানো মৃদুলা, আর কদিন অপেক্ষা করে আমি তোমায় বিয়ে করতাম। কি হতো সমাজ? তুমি তো একটা ভালো মানুষ। তোমার শিক্ষা, স্ট্যাটাস নাই বা ছিল। আমি এবং তুমি ও আমি মিলে, আমি, তুমি অথবা আমরা হতাম। কি হতো? মানুষের ঘরের সুখটাই বড়, মানুষের মনের শান্তিই বড়। আমার জন্যই সব হয়েছে মৃদুলা, আমারই সব দোষ। মৃদুলা, তুমি এ কি করলে? একা একা হাহাচারি করতে লাগলো তাজ। ইচ্ছে করছে এক্ষুনি ওই নীল পাহাড়ে যাবে, মৃদুলাকে দেখে আসবে। এ কেমন হলো? কি হয়ে গেল? পরদিন মৃদুলার সমাধিতে গেল তাজ। ফুল ছড়িয়ে দিল, কাছে বসে হাত বুলিয়ে দিল মাটি। কান্নায় গলা রুদ্ধ। এ কি হলো? কি দেখছে তাজ? কত স্মৃতি। মৃদুলা, তুমি জানো আমি তোমাকে বিয়ে করতে ফিরে এসেছি। ওকে খুঁজে পাইনি। মৃদু, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। তুমি সুখে থাকো, স্রষ্টা তোমায় শান্তি দেন। মৃদুলা, আই লাভ ইউ, আই এম মিসিং ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে ছেড়ে খুব কষ্ট পাচ্ছি। মৃদুলা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? মৃদুলা,
আমার মন জুড়ে তুমি থাকবে। আমি তোমাকে বলতে পারিনি মেহেরুবা আমার বউ নয়। আমি তো এবার সত্যি সত্যি আমাকে একা করে তুমি তো এবার সত্যি সত্যি আমাকে একা করে গেলে। আজ থেকে আমি আমার বাস্তব কল্পনা, স্বপ্ন, স্মৃতি তুমি, শুধু তুমি। মৃদুলা, আমি তোমায় প্রতিদিন দেখে যাব। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি জানতাম না এমন হবে। মৃদুলা, তোমার আত্মা শান্তি পাবে। তুমি ঘুমাও। চাঁদ দেখো ফুল ওই নদীতে, ওই যে আমি তোমার তাজ। তুমি আমার মৃদুলা, আমি তোমার জন্য এখানেই থাকব। প্রায় 22 বছর পর পুলিশ কেস করতে হলো তাজকে। দিন, মাস, বছর যায়। তাজ এখান থেকে ট্রান্সফার হবার পর চাকরি ছেড়ে দিয়ে এখানেই আছে। একটা স্কুল করেছে, খামার করেছে। অনেক উন্নত হয়েছে এলাকা। এখানে সর্দারও সালাম করে তাজবাবুকে। তাজের প্রচেষ্টায় এখানে সবাই এখন লেখাপড়া করছে। মেশিনে ফসল ফলাচ্ছে আধুনিক উপায়ে। প্রাথমিক চিকিৎসায় সবাই জ্ঞান নিয়েছে। টুকটাক ইংরেজি বলতে পারে। বিচার আচারেও তাজের ভূমিকা প্রধান। তাজ এখানে বাড়ি করেছে। গরিব এক মেয়েকে বিয়ে দিয়ে বরসহ তার কাছে রেখেছে। তাদের সে সন্তান মনে করে। এই এলাকার কয়েকটি রেস্ট হাউস হয়েছে। শহর থেকে অনেকে আসে পিকনিক করে। 2-4 দিন বেড়ায় থাকে। কটেজ আছে। দিন যায় নানান ঝামেলায়। বিকেলে মৃদুলাকে দেখতে যায়। রোজ ফুল ছড়ায়। মৃদুলার নামে একটা রেস্ট হাউস, একটা সড়ক, একটা পাঠাগার হয়েছে। একটা প্ল্যাটফর্ম করার চিন্তা ভাবনাও করেছে। দেখতে দেখতে 22টি বছর কেটে গেল। পুরনো বন্ধুদের মধ্যে মাঝে মাঝে তাসবির, শিশির আসে। 2 বছরে 2-4 বার। সোহাগ এমপি হয়ে এখন রিটায়ার্ড। তাসবির ইন্ডাস্ট্রির মালিক। শিশির আমেরিকা থাকে। সবাই ভালো আছে। জাম্বু কোথায় কেউ জানে না। তাজের বাবা বিদেশে ছিল, মারা গেছে। বিদেশে যাবার আগে সমস্ত প্রপার্টি সেল করেছে। তাজ অবশ্য ও বিষয়ে ভাবেও না। মামুন লন্ডনে রেস্টুরেন্টে করেছে। জসিম তো সৌদিতে বিরাট ব্যবসায়ী। প্রায় শহরে লোকজন আসে যায়। তাজ একটা ছায়া হয়ে মহিরাহুতে ক্ষয়ে যাচ্ছে। নিঃসঙ্গতা বাইরে নেই, ভেতরের মরুতে ঝড়। তাজের পালিতা মেয়ের নাম সান্ত্বনা। সান্ত্বনা খুব ধীর স্বভাবের। তাজকে বাবা ডাকে। সান্ত্বনার 2টি ছেলে, শান্ত, শান্তনু। ওদের নিয়ে রাতের সময় কাটে তাজের। খুব চঞ্চল ওরা। সান্ত্বনা, বাবা শহরে কারা যেন তোমায় ডাকছে। মস্ত গাড়ি নিয়ে এসেছে। তাজ, কোথায় তারা? নাম কি? সান্ত্বনা, নাম তো বলেনি। সুন্দর একজন মহিলা, 2 জন লোক, নাম জানি না। তাজ, নাম জেনে আসো মা। সান্ত্বনা এসে বলল, মেহেরুবা। তাজ, মেহেরুবা? কোন মেহেরুবা? বসাও তাদের। মরুতে বৃষ্টি না, নদী শুকালো না, কোনোটাই না। তাই তো, কেন কোনোটাই হবে? ওটা তো মৃত অতীত। তাজের হাত পা স্থবির হয়ে আসছে। কেন মেহেরুবা এলো? কি করে এলো? আমি তো মানুষ। আমি কত দুঃখ নেব? আমি তো এখন পাথর। ধীরে ধীরে তাজ উঠে একটু ভালো করে সোজা হলো। আজকাল তার খুব ক্লান্ত লাগে। ছোট ড্রয়িং রুম, চারদিকে দৃশ্যবলির ছবি, কয়েকটা চেয়ার, 2টো টেবিল, দেওয়ালে মৃদুলার মস্ত ছবি, একটি শোকেস। ঘুরে ফিরে দেখছে মেহেরুবা। মেহেরুবা, চিনতে পারছেন? আপনিই তো তাজ। একেবারে তেমনই আছেন, শুধু চুল দাড়ি সাদা। একাই থাকেন এই অঞ্চলে? তাজ, আপনি মেহেরুবা? কতদিন পর। কেমন আছেন? কবে এলেন? কি ভেবে? মেহেরুবা, আমাকে না তুমি করে বলতেন? তাজ, বলতাম কি? মনে নেই সব কিছু তো। মেহেরুবা, এটা কার ছবি? বউ? তাজ, মৃদুলা। মেহেরুবা, আমি জেনেছি শিশিরের কাছে। পরিচয় করো। উনি হলেন আমার কর্তাজি, আর এটা হলো আমার একমাত্র ছেলে। তাজ বিস্ময়ে তাকিয়ে আছে। সে যেন একটা স্ট্যাচু। কি বলবে, কি করবে সে? স্বাভাবিক হতে চাচ্ছিল। ঘুরে ফিরে ছেলেটিকে দেখছিল তাজ। তাজ, বসো বাবা, বসো। ছেলেটিকে
ছেলেটি তোমার মতোই হয়েছে। কি পড়ছো তুমি বাবা? আমি ডাক্তারি ফাইনাল দেব। তাজ, তোমার নাম তো জানা হলো না। কি হ্যান্ডসাম ছেলে মাশাল্লাহ। আমার নাম তাজ। একটা থাপ্পড় যেন তাজের গালে পড়ল। তাজ, বাহ, খুব সুন্দর নাম তো। তাজ, সান্ত্বনা মা, ইনাদের নাস্তা দাও, তোমরা খাবে এবং গরিবালয়ে থাকবে। এখানে দেখার বহু কিছু আছে। মেহরুবার স্বামী ড্রাইভারের সাথে কি নিয়ে কথা বলছিল। মেহরুবা সহানুভূতির দৃষ্টিতে তাজকে দেখছে, তাজও দেখছে তাকে। নীরবেই চেয়ে আছে তাজ, বুকের মধ্যে ভংচুর। তাজ মৃদুলার ছবিটা আরেকবার দেখে নিল। খাওয়ার পালা শেষ, ওরা রেস্ট হাউজে আছে, কালই চলে যাবে বিকেলে। তাজ বারান্দায় বসে আছে। এলোমেলো বাতাস, পাতায় পাতায় স্মৃতিধ্বনি। দূরে নীল পাহাড়, ওই নীল পাহাড়ের নিচে ঘুমিয়ে সেই একজন যে এখনো কি জীবন্ত হয়ে আছে তাজের নিস্পন্দন স্থবির অসফল জীবনে। তাজ অস্থির হয়ে ওঠে, বুকের ভিতরটা বেড়ে যায়। দীর্ঘশ্বাস বারবার অগ্নিগিরি হয়ে খামচে ধরছে। মনে হচ্ছে এ শ্বাসটাই শেষ। বাবা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবে না? ঠান্ডা খাবার খেয়ে মজা পাবে না, তাড়াতাড়ি এসো। সান্ত্বনার কথায় কার কথা? অনুরণিত মৃদুলার কথা। ধীরে ধীরে সান্ত্বনাকে অনুসরণ করে তাজ ঝাপসা দৃষ্টিতে চশমাটা কম্পিত হতে মুছতে মুছতে সান্ত্বনার মুখের দিকে তাকিয়ে চাপা কান্না জড়িত কণ্ঠে বলে, দাও মা, খাবারটা দাও।